প্রবলেম আছে তোমার মাথার ব্যাপারটা সেটা বলেছিলাম, বলেছিলেন, মনে পুরনো আছে। ভিডিও খুলে দেখো। এটা লোয়ার প্রবলেম দূর করা যায়। আর আরেকটা জিনিস, বি কে ডি, ডি কে বি বাচ্চা ভুল করবে লোয়ার প্রবলেমের জন্য। আমি শেখাবো অন্য প্রসেসে, যেটা শেখালে পরে বাচ্চা কোনোদিনও ভুল করবে না। তোমার বাচ্চা স্মল কেস লিখতে পারে? জি পারে। ফালতুই আর কি কিছু। স্মল কেস যখন শিখিয়েছিলে তখন ডি লেখা আর ডি লেখার মধ্যে তফাৎটা করে দাওনি। আমি তোমাদের প্রথম থেকে বলেছিলাম বাচ্চার পারসেপশনের প্রবলেম আছে, বি কে ডি, ডি কে বি বাচ্চা বুঝবে। যদি আমি বাচ্চাকে একটু অন্যভাবে লেখা শেখাই, বি লেখা শেখালাম, আগে 1 লেখো তারপরে গোল করো, এই প্রম্পটিং এ আমি বি লেখা শেখালাম। আর ডি লেখা শেখাবো কি করে, আগে গোল করো তারপরে ওপরে তোলো তারপরে নিচে নামাও। এই দুটো প্রম্পটিং যখনই আমি আলাদা করে দেব, আমার বাচ্চার কিন্তু বি আর ডি বুঝতে খুব একটা অসুবিধে হবে না। জি জি জি। লেফট আর রাইট চেনানোর জন্য বলেছিলাম বাঁ হাতে একটা সুতো বেঁধে দাও, আগের ক্লাসে মনে আছে কারো? জি জি মনে আছে, মনে আছে। আমার ছেলের আগে একটু কনফিউজ ছিল, এখন মোটামুটি কনফিউজ কেটে গেছে, মানে বেশ কয়েকবার তাকে। এবার যে হাতে সুতো বাঁধা আছে সেই দিকে গোল মানে ডি যখন রিডিং পড়াবে, আর যে হাতে সুতো বাঁধা আছে সেদিকে গোল নেই মানে বি। বুঝতে পারলাম? জি বুঝতে পেরেছি। গ্লোবাল প্রবলেম থাকবে, যে কোনো প্রবলেম থাকবে, তখন আমার স্ট্র্যাটেজি কি হবে, আমি এমন ভাবে শেখাবো বাচ্চার কনফিউশন থাকবে না। এটা কি ডিসলেক্সিয়ার মধ্যে পড়ে? পজিটিভলি ডিসলেক্সিয়ার মধ্যে পড়ে। এবার দেখো, ডিসলেক্সিয়ার মধ্যে অনেক সিমটম পড়ে। কাউন্ট মেথড জানবে না, ডিসলেক্সিয়া থাকলে প্রবলেম সাম বুঝবে না, এই করবে না করবে না, হাজার একখানা না পড়বে। আমার কাছে ওই না এর কোনো ব্যাখ্যা দেব না, কারণ না এর বুঝতে পারে না, কারণ ওর ব্রেনের সমস্যা আছে, ব্রেনের লোবাল প্রবলেম আছে, একটা লোব থেকে আরেকটা লোব ইনফরমেশন গুলো ট্রান্সফার হচ্ছে না, অমুক তমুক বাঁদিক ডান দিক বোঝা যাচ্ছে না, এরকম অনেক কচকচানি আছে। এই কচকচানি তোমরা শুনবে না রেমেডি শুনবে আগে বলো? রেমেডি বলেন। একদম তাই, ওই জন্য তো বললাম যে তোমরা কোনো দিকে তাকাবে না, আগে অ্যাসেস করে টাস্ক অ্যানালিসিস করো কি শেখাবে। স্মল কেস শেখাচ্ছ, কি শেখাবে? আগের বারও টাস্ক অ্যানালিসিস বলে দিয়েছিলাম, বুঝিয়ে দিয়েছিলাম, বারবার বলছিলাম তোমরা প্রত্যেকে টাস্ক অ্যানালিসিস করো। এই লার্নিং ডিসেবিলিটি টাস্ক অ্যানালিসিস করে, লার্নিং ডিসেবিলিটি তুমি যখনই পড়বে, যে কোনো সমস্যায় লার্নিং ডিসেবিলিটি থাকবে। এবার তুমি কি করে শেখাবে, তা তো টাস্ক অ্যানালিসিস না করে শেখাতেই পারবে না তুমি। আমাকে তো মেইন শিখতে হবে টাস্ক অ্যানালিসিস। তোমার বাচ্চা লিখতে বি আর ডি এ সমস্যা হচ্ছে, ও বাদিক ডান দিক বুঝতে পারছে না, এবার টাস্ক অ্যানালিসিস করো, বি কি করে শেখাবো, ডি কি করে শেখাবো, স্মল বি স্মল ডি। এবার যখনই তুমি টাস্ক অ্যানালিসিস করছো, আমি তোমাকে কি বললাম, বি লেখার সময় আগে বি শেখাচ্ছি, আগে 1 লেখাও তারপর গোল করতে বলো, এই দুটো প্রম্পট। আর একটা কি করবে, ডি লেখার সময় আগে গোল করো, ওপরে তোলো নিচে নামাও, ডি। আর যখন রিড করবে বি আর ডি, সেটা কি হবে, বাঁ হাতে একটা সুতো বেঁধে দাও লাল রঙের, বা যে বাচ্চা যে রং পছন্দ করে সেই রঙের সুতো বাঁধাটা কোথায়, কোন হ্যান্ড, লেফট হ্যান্ড, এটা ওর মাথায় ঢুকিয়ে দাও। তারপরে কি হবে, যে হাতে সুতো বাঁধা সেই দিকে গোল মানে কি ডি, যে হাতে সুতো বাঁধা সেদিকে গোল নেই তার মানে বি। বুঝতে পারছো? জি বুঝতে পেরেছি। যে হাতে সুতো বাঁধা নেই সে হাতের দিকে গোল, যে হাতে সুতো বাঁধা আছে সে হাতের দিকে গোল। এই রকম কমপ্লিকেটেড ক্লু দেবে না, তাহলে বাচ্চা পাজল হয়ে যাবে। বাচ্চা কি জানে, যে হাতে সুতো বাঁধা সেদিকে গোল যদি থাকে তাহলে ডি, আর যে হাতে সুতো বাঁধা
সেদিকে যদি গোল না থাকে তাহলে বি। বুঝতে পারছো? জি বুঝতে পেরেছি। যখন কোনোটা শেখাবে সেটারই টাস্ক অ্যানালিসিস করবে এবং সেটা টাস্ক অ্যানালিসিস করে শেখাবে। এম এন এন ইউর মধ্যে তফাৎ করতে পারে না, ডাব্লিউ এম এর মধ্যে তফাৎ করতে পারে না। এইগুলো সব লার্নিং ডিসেবিলিটির মানে ক্রাইটেরিয়া আর কি। লার্নিং ডিসেবিলিটির ক্রাইটেরিয়া জেনে আমার লাভ কি? ডাব্লিউ আর এম এর মধ্যে তফাৎ করতে পারে না, তাহলে আমি এমন করে বাচ্চাকে শেখাবো, আমার মেথডটা এমন হবে যাতে বাচ্চা ডাব্লিউ আর এম এর মধ্যে তফাৎ করতে পারে, আমি সেরকম ভাবে শেখাবো। এন্ড যেটা পারে না তো পারেই না, ওটা ব্রেনের জন্য পারে না, ভিজুয়াল পারসেপশন দিয়ে ওরা ওটা লার্ন করতে পারছে না, এটার জন্যই ওর লার্নিং প্রবলেম আছে, তাই জন্য পাচ্ছে না, ব্রেনের লার্নিং এরিয়া অফ। মোদ্দা কথা আমায় কি করতে হবে? লার্নিং এরিয়া তো আমি অ্যাক্টিভ করতে পারবো না ওষুধ দিয়ে বা ইনজেকশন দিয়ে, আমাকে এমন টেকনিকে শেখাতে হবে, দুটো ভার্বাল প্রম দিয়ে আলাদা করতে হবে। কিভাবে? এম লিখতে হলে নিচে পেন্সিল রাখ, ওপরে তোল, নিচে নামা, ওপরে তোল, নিচে নামা, এই প্রম্পট এম। জি বুঝতে পেরেছি দিদি, বুঝতে পেরেছি। আবার আগের বার পুরো লিখে দিয়েছি অ্যালফাবেট গুলো প্রত্যেকটা রাইটিং এ। ডাব্লিউ লিখবি কি? ওপরে পেন্সিল রাখ, নিচে নামা, ওপরে তোল, নিচে নামা, ওপরে তোল। প্রত্যেকটা মুখে বলছি, পেন্সিল রাখাচ্ছি, নিচে নামাচ্ছি, ওই মুখে বলছি। বাচ্চা আঙুল নিচে নামছে, আমি মুখে বলছি নিচে নাম, ওপরে তোল, আবার বাচ্চা ওপরে তুলছে, আবার নিচে নামা, বাচ্চা নিচে নামাচ্ছে, আবার ওপরে তোল, বাচ্চা উপরে তুলছে। এই যে মা প্রম্পট নিয়ে প্রথম প্রথম শিখছে, ওর কাছে ক্লিয়ার হয়ে যাবে, প্রম্পট নিতে নিতে ওর কানে ঢুকে যাবে, ওর নিজের অভ্যেস হয়ে যাবে পেন্সিলটা ওপরে রাখতে। এবার এম আর ডব্লিউর যে তফাৎটা, সূক্ষ্ম তফাৎ, সেই সূক্ষ্ম তফাৎটা ওরা কিন্তু একটা সময় বুঝে যাবে। বুঝতে পারছো? জি জি বুঝতে পেরেছি। আবার কি? স্মল এন স্মল ইউ। আমি স্মল এন কি করি? একটা ছোট্ট স্লিপিং লাইন করো, একটা ওয়ান করো, করে এবার ওপরে তুলে ঘুরিয়ে নাও, এন হয়ে গেল। জি বুঝতে পেরেছি দিদি। ওই আর বাকিগুলো ইউটা কি আসলে বলি? আমাদের টাস্ক ওপরের লাইনে যেরকম পেন্সিল সেভাবেই। রাখো, ওপরে পেন্সিল রাখো, একটা ছোট্ট ওয়ান করে ঘুরিয়ে দাও, এবার ওপরে তুলে দাও, ইউ হয়ে গেল। দুটোর মধ্যে ভুল হয় লোবাল প্রবলেমের জন্য ভিজুয়াল পারসেপশনে। আমি ভিজুয়াল ক্লু দেবই না, বন্ধ করে দেবো, ভার্বাল ক্লু দেব। আমি মুখে যেটা বলবো বাচ্চা সেটা কানে শুনবে, তারপর সেই কানে শুনে আমি যেরম ভাবে ওকে দেখাতে চেষ্টা করব সেরম ভাবে দৃষ্টি নিক্ষেপ করে দেখবে। তাহলে কি ও নিজে ভিজুয়াল ক্লু ইউজ করলো না, ও আমার ক্লুইং এর ওপর বেস করে ভিজুয়াল ক্লুটাকে ব্যবহার করলো, করে রাইটিংটা শিখে ফেললো। তার যে ওর যে লোবাল প্রবলেমের জন্য এম এন এই জায়গাগুলো যে তফাৎ হচ্ছে, তার কারণ হচ্ছে প্রথমে ভিজুয়াল ক্লু ইউজ করিয়ে বাচ্চাকে কপি করিয়ে শেখাতে চেষ্টা করি, তাই জন্য বাচ্চা ভিজুয়াল ক্লু ঠিকঠাক ইউজ করতে পারে না, তাই জন্য লোবাল প্রবলেমের জন্য, তাই ওর লেখাটা দৃষ্টির যে জায়গাটা ওটা ভুল হয়, ওর জন্য ভুল দেখে, ভুল বোঝে। এবার ও ভিজুয়াল ক্লু ইউজই করছে না, ও তো অডিটরি থেকে ক্লুইং নিয়ে ভিশন ইউজ করছে। তার মানে কি আমি অডিটরি ইনপুট দিচ্ছি, এবার ওটা ব্রেনে যাচ্ছে, আমি যেরকম বলছি ও ঠিক সেরকম ভাবে দেখছে, পেন্সিলের মানে আঁকি বুকিটা, পেন্সিলের আঁকি বুকিটা ঠিক সেরকম ভাবে দেখছে। তাহলে কি দুটোর তফাৎ তো আমি এরম ভাবেই ওকে তুলিয়ে দিচ্ছি। বুঝতে পারছো? জি জি এইটাই একমাত্র টেকনিক। আর যদি তুমি লার্নিং ডিসেবিলিটি লোয়ার প্রবলেম সারাতে যাও, তাহলে প্রচুর ওটি করিয়ে বাঁ দিকেরটা ডান দিকে, ডান দিকের থেকে বাঁ দিকে, বাঁ দিকের থেকে বল ছুড়ে ডান হাতে ধরবে, ডান হাতের থেকে বল ছুড়ে বাঁ হাতে ধরবে, বাঁ হাত তুলবে, ডান হাত নামাবে, ডান হাত তুলবে, বাঁ হাত নামাবে, এরকম এক্সারসাইজ করিয়ে 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 তারপর প্রবলেম ঠিক করতে হবে, মিড লাইন ক্রাইসিস প্রবলেমটা ঠিক করতে হবে, করার পরে তারপরে রাইটিং হবে।
এই ক্রাইসিস পিরিয়ড গুলো দূর করতে করতে বছর 5, তারপরে রাইটিং দিতে দিতে বাচ্চার মেন্টাল এজ অনেক বেড়ে যাবে, মানে ক্রোনোলজিক্যাল এজ অনেক বেড়ে যাবে, মেন্টাল এজ অনেক কমে যাবে। মেন্টাল এজ ক্রোনোলজিক্যাল এজের যে তফাৎ, যেটা আমাদের একমাত্র কাজ ওই তফাৎটাকে কমিয়ে নিয়ে আসা, সেটা আর আমরা কমাতে পারবো না। জি জি জি, বুঝতে বুঝতে পারলাম? পেরেছি। জি, বুঝতে পেরেছি। কারণ ওই থিওরির কচকচানি তোমাদের দরকার নেই। এই থিওরির কচকচানি যদি তোমরা পড়তে যাও, তোমরা যদি 4 বছরের কোর্স করো, তখন তোমার থিওরির কচকচানি দরকার আছে। কেন বলো তো? তোমরা যখন পড়াতে যাবে, তোমরা যখন তৈরি করবে স্টুডেন্ট, তখন তোমার মানে পর্যাপ্ত থিওরির নলেজ থাকতে হবে, তবে তুমি একজন টিচার তৈরি করতে পারবে। সুতরাং তোমরা তো এখন পড়াতে যাবে না, না, থিওরির কচকচানি তোমাদের বুঝিয়ে কোনো লাভ নেই। ওই জি জন্যই জি বলছি প্র্যাকটিক্যাল যে জায়গা, তোমরা বাচ্চাকে হাতে কলমে শিখিয়ে তুলবে। জি, তোমাদের ওখানে কোনো সেরকম স্পেশাল এডুকেটর নেই হাতে কলমে শিখিয়ে তুলবার মতো। তোমরা হাতে কলমে কি করে শেখাতে হয় সেই জায়গাটা শেখো। ওই জি জন্যই আগের বার বারবার বলেছিলাম প্রত্যেকটা লেটার নিয়ে তোমরা টাস্ক অ্যানালিসিস করো। আমি এ থেকে জেড অব্দি মানে ক্যাপিটাল লেটার রেডি করে দিয়েছি, তারপরেরটা হয়নি, সেটা তোমরা করো। বোঝাতে পারলাম? জি, বুঝতে পেরেছি দিদি। তারপর বলো। বলো পরের পয়েন্ট। পরের পয়েন্ট বলো, কি বলতে চাইছো লার্নিং ডিসেবিলিটির ওপর? বিলকিস ম্যাম, শোনা যাচ্ছে না আমার? হ্যাঁ, শোনা যাচ্ছে তো। বিলকিস ম্যাম, পরের পয়েন্ট বলো। কিসের দিদি? আমি এটা জাস্ট এমনি জানতে না চেয়েছিলাম। না, আরো আমি আরো ওই জন্যই তো বলছি পরের পয়েন্ট বলো, আর কি জানতে চাইছো? না, আর কিছু না। এইটা একটা ওর আর কি কনসেন্ট্রেট করে না, মাঝে মধ্যেই ভুলটা বলো। করে দেখি। হ্যাঁ, মাঝে মধ্যেই করে, সবসময় না, মাঝে মধ্যে। তার এটাকে এখন মানে তুমি তার প্রথমে বি আর ডি লেখা শিখিয়েছো, আগে 1 করো, বাদিক গোল মানে ডি, আগে 1 করো, ডান দিক গোল মানে বি, এরকম ভাবে এখন শিখিয়েছো। ও তো আসলে অনেক কিছু লিখে আর শিখেই ফেলছে, মানে একদম যে প্রাথমিক স্টেজে সেরকম নয়, মাঝে মধ্যে সে এরকম করে। এটা কি তার অ্যাটেনশনের কারণে করে, না নাকি না তার না না, লার্নিং? সমস্যার জায়গায় সমস্যা রয়ে গেছে। তুমি ভাগ করে দাও ডি আর বি, আমি যেরকম ভাবে বললাম। জি এক পাতা ডি লেখাও আগে, জি, পরে এক পাতা বি লেখাও। সেইভাবে তো প্রচুর প্র্যাকটিস করানো হয়েছে তাকে। আগে আগে করানো হয়েছে অনেক, বিডি এভাবে আর কি অনেক। আগে তুমি কিভাবে করিয়েছো? আগে 1 লিখে বাঁ দিকে গোল দাও ডি, আগে 1 লেখো বাঁ দিকে, ডান দিকে গোল করো বি, এরকম ভাবে প্র্যাকটিস করিয়েছো। জি, না আগে এরকম এভাবে না, জাস্ট এমনিতেই লিখে দিতাম, দিয়ে ওইটা দেখে দেখে কপি করে করে লিখে লিখে প্র্যাকটিস করছে আর কি। ওভাবে হ্যাঁ, এভাবে করে নাই, কত মানে করে আমি। প্র্যাকটিস করেছে তুমি দেখো, তুমি শেখানোর জায়গা দেখো, কপি করে প্র্যাকটিস করেছে। ও তুমি জি লিখে দিয়েছো, জি, যেরম লিখে দিয়েছো ঠিক সেরম ভাবে দেখেছে, এবার তারপর ওটা বি না ডি কি করে বুঝবে? না, আমরা তো আবার মৌখিক ভাবে বলে দিয়েছি যে পয়েন্ট করে করে বি প্রত্যেকটা লেখার ডি। সঙ্গে বলেছো প্রত্যেকটা? জি জি জি, হ্যাঁ অসম্ভব, তাহলে এই কনফিউশন থাকতো না। হ্যাঁ, পয়েন্ট করে করে না শিখালে তো সে কিভাবে বাকিগুলো শিখবে? বিডি তে সে কনফিউজটা করে, কিন্তু এটা বলে, অনেকে বলে এটা নর্মাল বাচ্চারাও করে, এই জিনিসটাতে কনফিউজড। বিডি 6 9-এ। 6 আর 9 দুটো শিখিয়েছো কি করে? তুমি নর্মাল বাচ্চা বলছো তো? অনেকেই না, বলছে, আমি মানি। তুমি আমার ফেসবুকে দেখো, আমি দিনে দিনে ধরো পার ডে 4টে থেকে 5টা বাচ্চা পড়াই। হ্যাঁ, জি জি তাহলে আমার 7 দিনে 5 7-এ এই 4 5-এ 20টা বাচ্চা পড়াই। জি হুম, জি 20টা বাচ্চা, একটা বাচ্চাও 9 আর 6 এর মধ্যে গন্ডগোল করে না।
তার মানে তুমি বলতে চাইছো একটা বাচ্চারও লার্নিং ডিসেবিলিটি নেই? সব আছে। অটিজম তো মডারেট অটিজম। জি 6 আর 9, 9 লেখানো সব থেকে সোজা। এই গোল করো 1 লেখো 9, এই প্রম্পটটা দিয়ে দিলে 9 হয়ে গেল। 6 কি করে করবে? সি এর মতো লিখে গোল করে দাও 6। জি এক পাতা করে আমি সি এর মতো বলতাম না, আমি বলতাম আর কি এর মতো, একারের মতো করে লিখো, ওইভাবে বলতাম আগে, এভাবে শিখাইছি আর কি। তখন তার আমি স্পেশাল এডুকেশনের উপর কোর্স করি নাই, আমি তখন এর একার যেভাবে লেখে ওইভাবে লিখো, আমি ওইভাবে তাকে ইয়া দিতাম আর কি, তুমি যখন ক্লু বলেছো দিতাম। একারের মতো করে 6 লেখো, হুম, একদম একারের মতো করে 6 লেখো, এক পাতা করে রেগুলার 6 লেখাও। জি এবার 6টা হয়ে যাওয়ার পরে এক পাতা করে 9 লেখাও। 9 এর প্রম্পটিংটা কি দেবে? গোল করো করে 1 করে দাও। জি দুটো প্রম্পটিং আলাদা করে দাও। যখন জি জি সমস্যাটা রয়ে গেছে, এই সমস্যার এই জায়গাটুকু ওভারকাম করো, জি রেগুলার করো, এসে যাবে। ঠিক আছে। যতদিন না করে এই দুটো পয়েন্ট নিয়ে ধরেই কাজ করতে হবে। দেখো, স্পেসিফিক জায়গা, আমার বাচ্চার কোনটা সমস্যা হচ্ছে, এই লেটার গুলোকে আমি যতক্ষণ না ওভারকাম করতে পারছি, বি আর ডি তোমাকে এই প্রম্পটিং এই শেখাতে হবে। আবার এক পাতা বি এক পাতা ডি, কিরম ভাবে কি প্রম্পটিং এ শেখাবে? আগে 1 লেখো, তারপরে গোল করে দাও বি। জি একটা লাইনে 3টে করে বি লিখবে এক পাতা জুড়ে। তাহলে টোটাল কটা বি লিখতে পারবে হিসাব করে বলো। কটা লাইন থাকে একটা ইংলিশ কপিতে? কয়টা থাকে সেটা তো মনে নেই। 7টা থেকে 8টা লাইন থাকে ছয় মোট। সাতটা, 6-7 লাইন থাকে সম্ভবত। 7টা মনে হয় থাকে। জি এরকমই হবে। তাহলে 3 সাথে 21 বার লিখবে জি জি বি। জি 21 বার বলবে লেখাটা শেষ হলে। 1 জি লিখলাম, গোল করে দিলাম, কি লিখলে? বি। পরেরটা যখন আবার লিখবে, আবার 1 লেখো, গোল করো, কি লিখলে? বি। এই 21 বার বলবে। 21 বার বলিয়েছো? যতক্ষণ না বলবে ততক্ষণ তোমায় ওয়েট করতে হবে, বললে পরে আরেকটাতে যাবে। কেন জি বলো তো? মানে মাথায় ওর রাখতে ওইটা হবে। আসলে শিখনটা কতটুকু হয়েছে, লং টার্মে শিখনটা হয়েছে কিনা সেটা আমার কনফার্ম হতে হবে আসলে। না, ওটার জন্য না, আমাকে মাথায় রাখতে হবে আমার বাচ্চার মধ্যে যেটা রয়েছে সেটা কি আছে। অ্যাটেনশন কনফিউজড, ডেফিসিট। অ্যাটেনশন, হ্যাঁ কথাটা অ্যাটেনশন আছে। থাকতে পারে আর প্লাস কনফিউশনও থাকতে পারে, দুইটাই থাকতে থাকতে পারে। থাকতে পারার কথা না, আমার কি ডিসঅর্ডার? অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। জি ওর সঙ্গে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার, জি দুটো মিক্সড হয়ে যায়। আমার কন্ডিশনটা বুঝতে হবে। আমি যদি খুব ফাস্ট বলে যাই, খুব বেশি বলে যাই, আমার বাচ্চার মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে। ও জি অ্যাটেনটিভই হবে না। স্পেসিফিক বলো, কি স্পেসিফিক বলবে? প্রত্যেকে দেখবে, যত স্পেশাল এডুকেটর, যত এক্সপার্ট রয়েছে, সবাই একটা কথা বলে, স্পেসিফিক লার্নিং করান। কোনটা স্পেসিফিক? টাস্ক অ্যানালিসিস। পেন্সিল রাখো, 1 করো, গোল করে ঘুরিয়ে দাও, হাত তুলে নাও, কি হলো? বি বি। একটা তুমি বাড়তি কথা বললে না ওকে। পেন্সিল রাখো মানে পেন্সিল রাখলো, 1 করো মানে লম্বা দাগ করলো, এবার গোল করে দাও মানে গোল করে দিল, হাত তুলে নাও, হাত তুলে নিল, কি লিখলে? বি। বি এতটা সময় দিলে তুমি একটা বাড়তি কথা ওকে বললে না কিন্তু। জি এই হচ্ছে, এটাকে আমরা বলছি স্পেসিফিক লার্নিং। তুমি যদি বাড়তি কথা বলো, গোল করো, পেন্সিল রাখো, নিচের দিকে নামাও, হাফ সার্কেল করো, করে বাঁ দিকে হাফ সার্কেল করো, ডান দিকে হাফ সার্কেল করো, এগুলো সব বাড়তি কথা। বাঁ দিক মানে বোঝে না, হাফ সার্কেল মানে বোঝে না, এই কথাগুলো বাড়তি কথা হলো।
ওর মাথার ওপর দিয়ে বেরিয়ে গেল, ওর কাছে কনফিউশনটা বেড়ে গেল। কি হলো? স্পেসিফিক লার্নিং হলো না। বুঝাতে পারলাম? জি, বুঝতে পেরেছি। কোনটা স্পেসিফিক লার্নিং? লার্নিং ডিসেবিলিটি যখনই বাচ্চার মধ্যে আসবে, যে কোনো ডিসেবিলিটি থাক, লার্নিং এরিয়া হ্যাম্পার করে, তখন তাদের স্পেসিফিক লার্নিং দিতে হয়। এক্সেসিভ কথা কিছু বলবো না। ওই জন্যই বললাম টাস্ক অ্যানালিসিস করো। যেটুকু টাস্ক অ্যানালিসিস থাকবে, যে পয়েন্ট গুলো, ঠিক সেই পয়েন্টই বলবে, তার বাইরে কথা না। বুঝতে পারলাম? জি, বুঝতে পেরেছি। কতটা ইম্পর্টেন্ট টাস্ক অ্যানালিসিসটা, বুঝতে পারছো? তুমি তো আগে তোমার বাচ্চাকে পড়ানোর আগে প্ল্যানিং করে নেবে কি পড়াবে। তার প্ল্যানিংটা কিভাবে করবে? গোল সিলেকশন করে। এবার গোল সিলেকশন করে তুমি টাস্ক অ্যানালিসিস যেই করে ফেললে, এবার ওই পয়েন্ট অনুযায়ী ওকে ইনস্ট্রাকশন দেবে, ওইটুকু করবে। আর ওইটুকু ভাগ ভাগ হয়ে গেল। ওই ভাগের যে কোনো একটা ভাগ শেখা মানে, যে ইন্ডিপেন্ডেন্ট পেয়ে গেল, আই পেয়ে গেল, তার মানে ওই কাজটা শিখে গেল। যতক্ষণ না শিখবে ততক্ষণ ড্রিলিং। ওই যে সেলডাম, তোমার বাচ্চা দেখো সি পাবে, বি এ থেকে জেড পর্যন্ত লিখতে কিছু কিছু লেটারে সেলডাম, কদাচিৎ লেটার গুলো লিখতে পারছে, কখনো কখনো লেটারটা লিখতে পারছে না। যখনই কখনো লিখতে পারছে সি, সেলডাম হবে। ড্রিলিং লাগবে। কি ড্রিলিং? ঠিক ওই স্পেসিফিক লেটার গুলোকে নিয়ে কাজ করো। বি আর ডি আমি যে প্রম্পটে দিলাম সেই প্রম্পট ধরে কাজ করো। এইটা হচ্ছে ফাংশনাল অ্যাসেসমেন্ট চেকলিস্ট তোমাকে শেখাচ্ছে। বুঝতে পারলাম? জি, তোমার কোথায় ড্রিলিং লাগছে? তোমার একাডেমিক এরিয়া বলো, ম্যাথস এরিয়া বলো, টাইম এরিয়া বলো, মানি এরিয়া বলো, যে কোনো এরিয়া। বুঝতে পারছো? জি, বুঝতে পেরেছি। আর কারো কি ক্লিয়ার করতে হবে বলো? আচ্ছা, আমি যে বিলকিস ম্যামকে যা বললাম তোমাদের সবার মাথায় ঢুকেছে? তার ওপর কারো কি কোনো প্রশ্ন আছে? জি না, বুঝতে নেই? পেরেছি, বুঝতে পেরেছি, প্রশ্ন নাই। সবার কাছে ক্লিয়ার? আমার হ্যাঁ ক্লিয়ার। এবার পড়তে শুরু করে দাও। কোথায় যেন ছিলাম আমরা? প্রাইমারি, প্রি প্রাইমারি। আজকে হবে কি রিক্রিয়েশনাল ইনডোর? রিক্রিয়েশনাল আর ইনডোর হবে, তাই তো? পেজ নাম্বারটা বলুন তো। একাডেমি হয়ে গেছে? হ্যাঁ, পেজ নম্বর, আমি তো পেজ নম্বর দেখতে পাই না এখানে কোথাও। ওই যে উপরে আপনার কি, আপনি পিডিএফটা দেখছেন না? পিডিএফ তো নাকি? হ্যাঁ হ্যাঁ, পিডিএফ এর উপরে কিন্তু আমার তো সিরিয়াল 21 বাই পেজ নম্বর কোথাও। ও ও দাঁড়ান দাঁড়ান, 21, হ্যাঁ 21 বাই 21 120। 120, হ্যাঁ 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 এই জায়গা থেকে হবে রিক্রিয়েশনাল ইনডোর, এখানে পড়বো। হ্যাঁ হ্যাঁ, পড়ো। আচ্ছা, ওয়াচেস টিভি অ্যাডভার্টাইজমেন্টস। জি জি, এক নম্বর ওয়াচেস টিভি 3 বছর অ্যাডভার্টাইজমেন্ট। থেকে 9 বছরের বাচ্চা, মাথায় রাখো। আচ্ছা বিলকিস ম্যাম, তোমার বাচ্চার বয়স কত? 17, না তাই না আপা? কত 17 না এখন? নাই মনে হয় নাকি? আমার ছেলের বয়স বিলকিস ম্যাম, হচ্ছে 13 বছর। ও সরি সরি, হ্যাঁ 13 বছর। তাহলে তোমার বাচ্চার কি পাবে, মানে কোন গ্রুপটা পাচ্ছে? ও হচ্ছে সেকেন্ডারি গ্রুপ। সেকেন্ডারি গ্রুপ। সেকেন্ডারি। সেকেন্ডারি গ্রুপ পাবে। জি, আপনি কি বলেছিলেন এর আগে? আমি কিচ্ছু বলবো না তো। না না না, আপনি আমি বলেছিলেন না তো, সেকেন্ডারি গ্রুপ। কে কোন গ্রুপটা নিয়ে কাজ করবে এটা বলে দিয়েছিলেন না? বয়সের ওপরে 4টা রয়েছে, দেখে নাও। জি জি, বয়সের উপর দিয়ে আমার ছেলে সেকেন্ডারিতেই যাবে। আচ্ছা ঠিক আছে। আবার দেখতে হবে না 80% হচ্ছে কি না হচ্ছে, তা নাহলে প্রি প্রাইমারি সেকেন্ডারিতে কত পার্সেন্ট, মানে কত বয়স থেকে কত বয়স?
সেকেন্ডারি বোধ 11 থেকে 14। হ্যাঁ হ্যাঁ 11 থেকে 14। তোমার বাচ্চা 11 থেকে 14 স্লটে যাবে। জি আমার বাচ্চা যখনই প্রথম পেয়েছি, সে যদি 13 বছর বয়সে পাই, আমি তাকে আগের এ দিয়ে করাবো না, একদম ওর বয়স অনুযায়ী যে চেকলিস্টটা আছে সেই চেকলিস্টে ফেলেই কাজ করাবো। জি তার মানে কি, যত বয়স বাড়বে বাচ্চার, নতুন করে স্পেশাল এডুকেশন পাবে, তার কাছে কিন্তু খুব টাফ হয়ে যাচ্ছে জায়গাগুলো। ওই জন্যই আমরা বলি আর্লি ইন্টারভেনশন ইজ দ্য বেস্ট ইন্টারভেনশন। ওর হচ্ছে কি দিদি, ও না একদম বসতে চায় না, পড়তে চায় না, মানে শক্ত টেনে টেনে ওকে এনে করাইতে হয়। ওর হচ্ছে ইচ্ছাই নাই, ইচ্ছাটা কম। এই হচ্ছে সমস্যা, মানে পড়তে চায় না, পড়তে তার ইন্টারেস্ট নাই। সবকিছুতে ইন্টারেস্ট আছে কিন্তু পড়ালেখায় কোনো ইন্টারেস্ট নাই। আর সবই করে মানে সে কিন্তু মোবাইলের প্রতি আসক্তি নাই, কিন্তু সে কালকে যেমন দেখলাম প্লে স্টোর সে কিভাবে খুললো, ওইখান থেকে সে কেএফসির ইয়া বের করে বলছে এটা এনে দাও, এটা মানে অর্ডার দিতে বলতেছে। তো মানে ও কিন্তু তেমন একটা মোবাইল হাতে নেয়ও না সে। তারপর যেমন তাকে আমরা কোনো মানে ট্রিমার দিয়ে কোনো কাজ করাই না, ওর বাবা ওর চুলটা ইয়া করে। আরেকদিন দেখা গেল আমরা নিচে বসে আসছি, ও উপরে গেছে, ওর বাবা বলতেছে ওর এত সময় লাগছে কেন উপরে। উপরে এসে দেখা যাচ্ছে সে পুরা ট্রিমার দিয়ে নিজে একাই নিজের মাথার হাফ ন্যাড়া করে ফেলছে, চুল ফেলে দিছে। এইগুলো কি বলতো, এগুলো কোনো ভুল নয়। না এগুলো এগুলো ভুল না, বলছি যে মানে ও ওরগুলো দুষ্টামি করছে, এগুলো ওকে এক্সপোজারও দিচ্ছি না, কিছু না, কিন্তু পড়ালেখার ব্যাপারেই তাকে যত তাকে টানাটানি ইয়া exposure করতে হয়। না দিলেও যে বাচ্চা নিজে যেটাকে দেখছে সেটাকে নিজে থেকে লার্ন করার তো চেষ্টা করবে। জি তুমি এক্সপোজার দাওনি, হয়তো টিভিতে দেখেছে ট্রিমার ইউজ করে কেউ চুল কাটছে, না, ওর বাবাই তো ওরটা কাটে ট্রিমার দিয়ে। তো সেটাই লক্ষ্য করেছে। হ্যাঁ এবং ট্রিমারটা যখন দেখেছে তখন ও ওটা আবার চালিয়ে দেখেছে, চালিয়ে ওটাকে দেখার চেষ্টা করেছে। এটা কিন্তু অস্বাভাবিক কিছু না। না, ওটা অস্বাভাবিক বলছি না, বলছি এগুলো মানে স্বাভাবিক কাজগুলো সে ঠিকই করছে, শুধু পড়াশোনার ব্যাপারেই তার আগ্রহ কম। আর অন্য সব কিছুতেই সে মানে কোনো কিছু শিখাইতে গেলে সেটাই সে শিখতে চায় না। সেটাতে সে মানে আমি যখন টাইমিং শেখাচ্ছি সে তাকাবেই না। সে তো একটা জিনিস শিখতে গেলে তার জিনিসটার প্রতি তাকাতে হবে, আগে তো দেখতে হবে যে মনোযোগ দিয়ে। সে ওটা তাকাতে চাচ্ছে না, সে আমার দিকে তাকিয়ে থাকতেছে। থাকবে না, ওই জন্যই অ্যাটেনশন ডেফিসিট। কোথায় তাকাচ্ছে না, ও যদি দেখো খাতার দিকে বাচ্চা তাকাচ্ছে না, এবার আমার টার্গেটটা বাচ্চা তাকাবে না। আমার টার্গেটটা কি, আমার বাচ্চাটাকে তাকানো শেখাতে হবে। কোথায় তাকাবে, এই তাকানো শেখাতে আর গিয়ে ওকে যদি আমাকে বলি তাকাও, তখন একটু করে তাকাই, সাথে সাথে আবার মানে তার চোখটা সরাই ফেলে। বললে তাকাও, তখনই একটু করে তাকায়, আবার চোখ সরাইয়ে ফেলে, এই কাজ করে আর কি। দেখো, অ্যাটেনশন ডেফিসিট যখন থাকবে তখন ব্রেন থেকে অ্যাটেনশনের স্প্যানটা কম থাকবে, এটাই স্বাভাবিক। আমি যদি মনে করি ওটা ও ইচ্ছে করে করছে না, এটা কিন্তু ভুল, ওর ব্রেন ওকে করতে দিচ্ছে না। জি এবার কি হবে, আমাকে ব্রেনকে তো ওই জায়গাটা ধরে শেখাতে হবে। জি তার মানে কি, আমাকে স্প্যান বাড়ানোর কাজ নিয়ে বসতে হবে। আমি যদি স্প্যান বাড়ানোর শুধু কাজটা করি, বাকি একাডেমি থেকে আরম্ভ করে সব হ্যাম্পার করবে। জি তাহলে আমাকে কি করতে হবে, আমাকে এমন একটা প্ল্যান করতে হবে একাডেমির মধ্যে রেখে স্প্যানটাকে বাড়াতে হবে। তার মানে দুটো কাজ একসাথে ওভারকাম করবে, একাডেমি থাকবে, স্পিচ থাকবে, স্প্যান বাড়ানো থাকবে, কোঅর্ডিনেশন থাকবে। তার মানে আমি যেরম ভাবে প্ল্যান করব আমার স্ট্র্যাটেজিটা, তাহলে আমার এই পয়েন্টগুলোকে ওর মধ্যে ইনজেক্ট করতে হবে, ঢুকিয়ে রাখতে হবে। কিভাবে শেখাবো, বাচ্চাকে চেয়ার টেবিলে নিয়ে বসাবো, জি বসিয়ে এবার কি করব, বাচ্চার স্প্যান নেই, বাচ্চা খাতার দিকে তাকায় না, আকাশ পাতালের দিকে তাকায়,
এবার কি করব, ওকে বলবো একটা করে ছোট ডাল, একটা করে আঠার ড্রপ দেবো, সেখানে ফেল। আমি ছবি কালার করানো প্র্যাকটিস করাই, ছবি আঁকা প্র্যাকটিস করাই, ওগুলো করাই আর কি। এখন যেহেতু ও একটু বড় হয়ে গেছে, ডালটা ও হয়তো ইন্টারেস্ট পাবে না বেশি, ওকে ওই জন্য ছবি কালার করা, তুমি ছবি যদি আঁকা এগুলো। দেখো, দুটো সিস্টেম আলাদা। তুমি যদি ছবি কালার করাও, একটা ছবি এত বড় হয়, একটা গ্রস এরিয়া কালার করবে, একটা আঠার ড্রপ, সাদা পেজে একটা আঠার, সাদা রঙের আঠার ছোট্ট ড্রপ। এবার তোমরা বলো কোনটাতে অ্যাটেনশন বেশি হবে, ছবি কালার করতে গ্রসে অ্যাটেন্টিভ হবে না পিন পয়েন্টে অ্যাটেন্টিভ হবে? তুমি তো স্ট্র্যাটেজি ভুল নিচ্ছ। হ্যাঁ দিদি, আপনি বলেছিলেন ওইটা আমাকে করার জন্য, আমি কি গত কারণে কয়েকদিন বলেছিলাম? আগে বলে দিয়েছিলেন কি কারণে বলেছিলাম? যে ছবিটাকে অ্যাটেনশনের কালার, জন্যই। ছবিটাকে কালার করাও কি কারণে বলেছিলাম? কালার উইদিন দ্য লাইন। লাইনের মধ্যে কালার করতে অ্যাটেন্টিভ হলে তখন আমি ছবিটার মধ্যে কালার উইদিন দ্য লাইন করব। আর যখন আমায় খাতা স্পেসিফিক পয়েন্টে অ্যাটেন্টিভ হওয়াতে করাতে হবে, তখন আমি কি করব, এক ড্রপ আঠা ফেলবো, ঠিক ওই আঠাটার মধ্যেই একটা ছোট্ট ডাল তুলে পেস্ট করতে হবে। কোনো বাচ্চার নিস্ট্যাগমাস থাকলে চোখের মনি ঘুরছে নাকি দেখো, কারো সমস্যা আছে নাকি দেখো, তার ক্ষেত্রে ওই ওর চোখে একটু প্রবলেম তার আছে, ক্ষেত্রে এই একটা চোখের মানে ওর রাইট রাইট সাইডের চোখটা একটু অ্যাক্টিভ না, অ্যাক্টিভ কম। যদি দুটো এরিয়া হয়, কোন ডিস্ট্রফি একটা কোণে বা একটা অ্যাঙ্গেলে দেখে, সেক্ষেত্রে ওকে যা করাবে ওই অ্যাঙ্গেলে ফিক্সড করে দিতে হবে। আর যদি দেখো চোখের মনিটা খুব লাফাচ্ছে, বাদিক ডান দিক এরম এরম করে নাচছে, চোখের ভেতরের যে নীল রঙের মনিটা আছে, তখন ওটাকে বলছি আমরা জি নিস্ট্যাগমাস। ওই মনিটাকে ফিক্স করতে হবে, তবে ওর ভিশন ফিক্স হবে। ওইটার জন্য কি করতে হবে, একটা ছোট্ট ডটের মধ্যে ওকে কাজ করাতে হবে। তোমাদের খাতায় 1 লেখাতে গিয়ে আমি সবসময় বলেছিলাম উপরে একটা এন্ডিং ডট দাও, স্টার্টিং ডট দাও। যখন রাইটিং জি হচ্ছে, ডটে ওর ভিশনটা ফিক্সড হবে, তার মানে কি, ও ডটের মধ্যে একদম স্পেসিফিক অ্যাটেনশন দেবে। তবে তো আই কন্টাক্ট বাড়াচ্ছি। আই কন্টাক্টের জন্য জি পুঁথি, ছোট পুঁথি, আরো ছোট পুঁথি, ছোট মুখলা পুঁথি গাথাও, আই জি কন্টাক্ট বাড়বে। তারপরে ওটা খাতায় কনভার্ট করো। ছোট পুঁথি হলে তোমার খাতায় কনভার্ট হলো না, ওটা আই কন্টাক্টটা রেডি হলো, ওটা খাতায় কনভার্ট করো। কোনো একটা জায়গায় যে কোনো দুটো ডট দাও, ওই ডটের মধ্যে ডাল বসাও। যখন দেখবে কোয়ার্ডিনেশন, চোখের এবং হাতের অ্যাটেনশন এবং কোয়ার্ডিনেশন বাড়াতে গেলে একটা ছোট্ট পিকচার এঁকে দেবে, কালার উইদিন দ্য লাইন, লাইনের মধ্যে করবে। বুঝতে পারছো? জি অনেকগুলো এরিয়া আছে, তুমি স্পেসিফিক, কথাটার মানে হচ্ছে তাই। যদি স্পেসিফিক না হও, তাহলে এই রিপোর্টটা সবসময় আসবে ও পারছে না। এই শেখরদাকে জিজ্ঞেস করো, ত্রয়ন বলে একটা বাচ্চা আছে, আসে শেখরদার দমদম ইউনিটে, যাকে পড়াতে আগের দিন আমি গেছিলাম। তো ত্রয়নের কিন্তু পৃথিবী উল্টে দেখতো, খাতার মধ্যে তাকাতো না, ওর মাথাটা এরকম নিচু করে হাত দিয়ে ধরে আমি খাতার মধ্যে তাকানো করাতাম। আর সঙ্গে সঙ্গে ওর মাকে বলেছিলাম সারাদিনে একটাই কাজ, খাতার মধ্যে ডাল পেস্টিং করবে। আজকে 5 বার বললে 3 বার তাকায় খাতার দিকে, 2 বার অন্যদিকে তাকায়। তো 2 বার যে অন্যদিকে তাকায়, তখনও বলতে হয় কিরে খাতার দিকে তাকা, কিরে খাতার দিকে তাকা, তাকিয়ে কর। 1 ঘন্টা বাচ্চাকে নিয়ে টেবিল ওয়ার্ক করাতে হবে, সারাদিনে যে কোনো সময়।
সন্ধ্যেবেলা বা সকালবেলা তোমাদের যেটা সময় সেটা নিয়ে বই খাতা নিয়ে বসো। স্পেসিফিক যে জায়গায় সমস্যা হচ্ছে সেই জায়গাগুলো ওভারকাম করাও। স্পেশাল এডুকেশনটা ভীষণ কঠিন জায়গা, ভীষণ কঠিন জায়গায়। হয় না বলে কিছু নেই, হচ্ছে। আজকে তুমি বলো না, আমার ধরো সারাদিনের 5টা বাচ্চা হলে, মানে 7 দিনে, মানে প্রত্যেক দিন আমি পড়াই, রেগুলার পড়াই। আর দমদমি, এই দমদমি ইউনিট বলছি, দমদমি ইউনিটে হয়তো 5টা বাচ্চা হয়, আর হাওড়া গেলে 10টা বাচ্চা হয় রবিবার একদিনে। তাহলে চিন্তা করো, প্রত্যেকটা বাচ্চা কিন্তু করগুণে অঙ্ক করছে, 7 বছর 8 বছর, প্রত্যেকটা বাচ্চা করছে। প্রত্যেকটা বাচ্চার কন্ডিশন কিন্তু অটিজম মডারেট। এবার তোমরা বলবে যে হচ্ছে না বাচ্চার, এটা তো হয় না। হওয়াতে পারলে কিন্তু হবেই হবে। আজকে বাচ্চা পেন্সিল ধরছে না, কালকে পেন্সিল ধরে যখন লিখতে শিখছে তখন তো সেটা আমার কাছে অ্যাচিভমেন্ট। স্পেসিফিক লার্নিং না হলে লিখতে শিখবে না তো, বছরের পর বছর কেটে যাবে। সমস্যাটা কোথায় হচ্ছে আগে খুঁজে বার করো, সমস্যাটা কোথায় হচ্ছে আগে খুঁজে বার করো। পড়ো, পয়েন্টগুলো পড়তে শুরু করো, পয়েন্টগুলো পড়তে শুরু করো। Number 2, dances, claps or taps with rhythm of music in TV or radio or TV. মানে রেডিও বা টিভির কোনো গান বাজনা শুনলে সেটা তালে তালে সে নাচে, অথবা হাততালি দেয়, অথবা ট্যাপ করে, মানে হাত দিয়ে কোথাও আঘাত করে। সারাদিনে তোমরা প্রত্যেকটা বাচ্চার একটা রুটিন নিশ্চয়ই আশা করি করে ফেলেছো। রুটিনটা মধ্যে ওদের লেজার টাইম অ্যাক্টিভিটি বলে একটা জায়গা রেখেছো নিশ্চয়ই সবাই। সারাদিনের একটা টাইমে লেজার টাইম অ্যাক্টিভিটি রাখো। আর তোমাদের পেরেন্টদেরও বলছি, রুটিন করো। প্রত্যেককে বলছি শিডিউল তৈরি করো। আমি এই সময় এই কাজটা করবো, এই সময় এই কাজটা করবো, এই সময় এই কাজটা করবো। কোন সময় আমার ফ্রি আছে সেই সময় 1 ঘন্টা আমি বাচ্চাটাকে নিয়ে একাডেমি নিয়ে বসবো। না হলে কিন্তু কুলিয়ে উঠে পারবে না। অনেক অনেক কাজ করতে হয়, একটার পর একটা প্রেশার থাকবে, কোনো কাজটাই থেমে রাখা যাবে না। কিন্তু ওই রুটিন ওয়ার্কে ফাঁকতাল পেয়ে 1 ঘন্টা আমাকে বার করতে হবে আমার বাচ্চার কাজের জন্য। সেটা টেবিল ওয়ার্ক, একদম বসিয়ে। বাচ্চাকে যদি তুমি না বসিয়ে 1 ঘন্টা টানা না বসিয়ে কাজ করাও, তাহলে কিন্তু ওর কখনোই সিটিং হ্যাবিট তৈরি হবে না। এই উঠে চলে যাবে, করতে চাইবে না। ওকে রিওয়ার্ড দাও। কি রিওয়ার্ড? সোশ্যাল রিওয়ার্ড। তুমি যদি এই পুরোটা করো তুমি গুড বয়। আর যদি চিৎকার চেঁচামেচি করবে, কান্নাকাটি করলে ছাড়বে না। তোমার 1 ঘন্টার কাজ, তোমার টার্গেট পিরিয়ড 2 পাতা, 1 পাতা বাংলা, 1 পাতা অঙ্ক, 1 পাতা ইংরেজি, প্লাস এগুলো বলা। যে টার্গেট গুলো নিয়েছো সেই টার্গেট করলে 1 ঘন্টার মধ্যে করে ছেড়ে দেবে। 1 ঘন্টার পরে তো ওকে আটকাবে না। এবার ও চাইবে না, চিৎকার করবে, চেঁচামেচি করবে, ওকে একটা কথাই বলবে, তোর 1 ঘন্টা টাইম হয়নি, পড়া ফিনিশ হয়নি, তাই আমি ছাড়বো না। এবার যখন পড়া ফিনিশ হয়ে যাবে তখন বলবে, হ্যাঁ তোমার এখন পড়া ফিনিশ হয়েছে, তোমায় আর পড়তে হবে না, যাও, বলে আদর করে এবার ওকে ছেড়ে দাও। এই লেজার টাইম অ্যাক্টিভিটির মধ্যে ওকে এই জায়গাগুলো দাও, ওর যেটা পছন্দ, গান শুনে হাত ট্যাপ করা, নাচা, এগুলো ওর মতো ওকে টাইম দিয়ে দাও। তুমি তোমার মতো এই জায়গাটা কাটাও। পরের পয়েন্টে এসো। Number 3, plays with block, assembling and dismantling. ব্লক নিয়ে খেলে অ্যাসেম্বল করতে পারে, জোড়া লাগাতে পারে, আবার মানে কি করতে পারে, ডিসেম্বলিং মানে ভীষণ ভালো গেম, ব্লক আবার গেম গুলো খুলে ফেলে, ভীষণ ভেঙে ফেলে। ভালো। পুরো ফেলে। তোমরা সবাই বাচ্চাদের ব্লক গেম দিতে, ওই ব্লক গুলো লাগাবে, ব্লক গুলো টেনে টেনে খুলবে, খুব ভালোবাসে বাচ্চারা। পরের পয়েন্ট, এগুলো কিন্তু লেজার টাইমে দেবে। লেজার টাইমটা আজকে ধরো মিউজিক শোনার জন্য রাখলে, কালকে ব্লগ করার টাইম রাখলে, পরশুদিন অন্য একটা কাজ রাখলে, ঠিক এরকম ভাবে লেজার টাইম গুলোকে প্ল্যান করবে।
বুঝতে পারলাম? হ্যালো হ্যালো হুম। Number 4, colors with Hello? pencils or crayons. হ্যাঁ মঞ্জুরুল ভাই বলছেন? হ্যাঁ হ্যাঁ, আমি একটা জিনিস দিয়ে ব্লক বলতে যে এমনি কিনতে যে পাওয়া যায় যে ব্লক গুলা একটা সঙ্গে একটা লাগায় সেটার কথা বলতেছেন? হ্যাঁ আচ্ছা, এমনি কিনতে যে ব্লগগুলো পাওয়া যায় সেই ব্লগগুলোর কথা বলছিলাম। আচ্ছা মঞ্জুরুল ভাই, আপনার ছেলের রাইটিং কতটা হয়েছে? রাইটিংটা কিন্তু আমি পারতেছি না, ও একেবারে কিছুক্ষণ জোর করে বসাই, ওই যে ওয়ান লেখা আছে সেটার থেকে ইমপ্রুভ করতে পারতেছি না। একটা জিনিসই ভালো করে করে, সেটা হলো যে পুতির মালা গাঁথা, এটা সে একটু আগ্রহ নিয়ে করে। না ওয়ানটা 1 ঘন্টা নিয়ে বসছেন? 1 ঘন্টা পর্যন্ত রাখা ভেরি ডিফিকাল্ট হয়ে যায়, ওরে একটু জোর করে জি বসাই। দিদি, এটা কিন্তু টাফ। অনলাইনে 20 মিনিটও বসতে চায় না, টিচারের সামনে দেখা যায় কি 20 মিনিট বসবে, টিচার চেঞ্জ করে, ওর পছন্দের টিচার আনে, ও স্টুডেন্ট আনে, তারপরেও দেখা যায় বিরক্ত হয়ে উঠে যায়। অনলাইনে তো ক্লাস করতে চায় না, বাসায়ও। তারপর আর আমাদের বাচ্চাগুলো একটু বড় হয়ে গেছে না, এদের কন্ট্রোল করা তো অনেক টাফ। এরা মানে শক্তি প্রয়োগ করে আমাদের সাথে। Right. আমি না যেটা করি এক কাজ করবে, পুরো 1 ঘন্টা পড়ে ওঠো, তোমার পছন্দ মতো জিনিস দেবো, বসাতে 1 ঘন্টা হবেই। দিদি, এটা আমি আপনাকে যে জিনিসটা আমি একটু বলি, এটা আমার ছেলেটা, এটা তো আমি 20 বছরের মতো হয়ে গেছে, ওকে বুঝায় যতক্ষণ রাখা যায়, এরপরে সে যখন রাগ পায়, পড়তে চায় না, তখন বসানো খুব কঠিন হয়ে যায়। তারপরে একটু মোটরসাইকেলটা ঘুরে আবার আইনে আবার বসানোর চেষ্টা না করি। ওই ব্রেক দেবেন না, একটা কথা বলবেন, হয় আগে ঘুরিয়ে এনে পড়াবেন, পড়াতে বসাবেন, নয় পড়া হয়ে গেলে ঘুরতে দেবেন, যে কোনো একটা। আচ্ছা ওটা ওকে রিওয়ার্ড দেবেন, পড়াটা লেখাটা শেষ কর, 1 পাতা, 1 পাতা ওয়ান লিখবে, 1 পাতা আই লিখবে, লেখা হয়ে গেলে তুমি মোটরসাইকেল করে বেড়াতে যাবে। দিদি আমার ছেলে পুরো করে কি, আমার ছেলেকে যদি এরকম বলে, ও আমি যে তাকে কনভিন্স করব কি, সে বলতেই থাকে, তারটাই বলতেই থাকে অনবরত, আমারটা শুনতেই চায় না। সে বলবে বাইরে যাব বাইরে যাব, বা যাই কোনো ডিমান্ড যখন থাকে তার, সে অনবরত, সে আমার কথা শুনবেই না, সে তারটাতেই থাকবে, তাকে কনভিন্স করাই যায় না, মানে শুনেই না, তারটাতে সে অনড় থাকে। তুমি তখন কি করো? মানে সব সময়, অনেক সময় তাও পারা যায়, ম্যাক্সিমামই পারা যায় না। কি তো করো অনেক তখন? সময়, হ্যাঁ, কি করো? যেমন আজকেও ওর বাবা দেখা যাচ্ছে কি, ও তো অনেক সময় অনেক বেশি রেগে যায়, তখন আমাদেরকে অনেক সময় কিন্তু সে আমাদেরকে হিটও করে ফেলে, তার ডিমান্ড যদি ফিল আপ করতে না পারি, তখন আমাদের বাধ্য হয়ে তাকে নিয়ে যেতে হয়। আচ্ছা, ধরো আমার মনে হয় যে এইরকম 1 ঘন্টা টাইমটা যদি না দিয়ে আমি যদি প্রথমে আধ ঘন্টা করে বসালাম, তারপরে যে ওটাকে আমরা অল্প 40 মিনিট অল্প বাড়ালাম। বসাই আর না কি। না, ওই আধ ঘন্টাটা প্র্যাকটিস হয়ে গেলে 40 মিনিট বসাবো, 40 মিনিটটা হয়ে গেলে 50, এইভাবে কি এগোনো যাবে? এইভাবে এগোনো যাবে না। আমি কি করি দেখেছো তো, ত্রয়নকে যখন পড়াতে বসাই, মাঝখানে একটা ব্রেক দিয়ে যা টয়লেট করে আয়, এই ব্রেকটা তোমরা দিতে পারো। বাকি কিন্তু বসার স্প্যান যদি না বসিয়ে রাখো, তাহলে তো স্প্যান বাড়বে না। এবার বসালে কি টেকনিকে বসাতে হবে এটা ভাবো। ধরো বিলকিস ম্যাম, তোমার বাচ্চা আজকে একটা, তুমি আমার ছেলে, দিদি আমার ছেলের প্রতিদিনই নতুন নতুন ডিমান্ড থাকে, তার প্রতিদিনই একটা না একটা ডিমান্ড করতেই থাকে। মানে এই যে ধরো আজকে একটা দিয়ে তাকে ম্যানেজ করলাম, কালকে যে সে আবার কালকে আরেকটা, এবং কঠিন হলে আমরা যে তারটা মানবো না সেটা হয় না আমাদের, মানে শেষে বাধ্য হয়ে করতে হয় অনেক সময়। না, তোমাকে একটা ধরো বলছি, বাথরুমে একটা ওডোনিলের প্যাকেট রয়েছে, জি বাচ্চাটা ওটাই মুখে দেবে, জি তোমার ছেলে ওটাই মুখে দেবে, চিৎকার করছে, মাথা জি ফাটিয়ে দিচ্ছে, মাথা ঠুকে মাথা ফাটিয়ে দিচ্ছে। জি তোমরা দেবে না, বাথরুমে দরজা বন্ধ করে রাখলে তারপর তোমাদের খুব করে মারছে, জি। তুমি তখন কি করবে? ওডোনিলের প্যাকেটটা ওকে দেবে খেতে, মুখে দিতে? না তা তো দিব না। তো মারছে, চিৎকার করছে, নিজের মাথা ফাটিয়ে দিচ্ছে, রক্ত বার করছে, কি করবে? বলো।
তখন তো আমরা বাধ্য হয়ে দিয়ে দিই, যেটা হয়। আর যখন পারি না তাহলে কি তখন ওটা অনেক সময় ওডোনিলের, ম্যানেজ করা যায়, সব সময় ম্যানেজ করা যায় না, অনেক সময় ধরো কিছু ধরো কিছু ক্ষেত্রে ওডোনিলের ম্যানেজ করা প্যাকেটটা যায়। ধরো আনম্যানেজড, জি। ওডোনিলের প্যাকেটটা তুমি দেবে ওটা খাবে বলে, মুখে দেবে বলে, চুষবে বলে? না, তা তো দিব না। কেন দেবে না? ওইটা তো হার্মফুল। ও যে পড়াশুনো না করে 1 ঘন্টার মধ্যে উঠে যাচ্ছে, ওর অ্যাটেনশন স্প্যান বাড়ছে না কমে যাচ্ছে, সেটা হার্মফুল নয়? হ্যাঁ, সেটাও হার্মফুল, কিন্তু অনেক ওকে তো আর ও যদি রাত্রি 2টোর সময় ঘুম থেকে উঠে মাথা ঠুকে তোমায় তোমার হাজবেন্ডকে মেরে চিৎকার করে আমি বাইকে করে বেড়াতে যাব, প্রচন্ড ঠান্ডার মধ্যে এদিকে ও সর্দি হয়েছে, আনম্যানেজ সিচুয়েশন, তুমি কি করবে? তাকে অনেক সময় বুঝিয়ে, অনেক বুঝিয়ে তারপর ম্যানেজ করবো আর কি। বুঝলোই না, বুঝবেই না। তুমি দেখো, তোমার ভিশন চেঞ্জ করো। তুমি যখন ভাবছো যেটা হার্মফুল নয় সেটা তুমি জেদ করলেও তুমি দাও না, মানে যেটা হার্মফুল সেটা তুমি জেদ করলেও দাও না, না। অনেক সময় তাকে বুঝাই যে এটা তো তোমার ক্ষতি হবে। তার মানে কি ওডোনিলের প্যাকেটটার সময় তুমি যেভাবে বোঝাচ্ছ, জি। অন্য সময় যখন পড়তে চাইছে না, উঠে চলে যাচ্ছে, চিৎকার করছে, তোমাদের ধরে মারছে, তখন সেভাবে তুমি বোঝাতে পারছো না। ঠিক সেই সিচুয়েশনটা যেরকম করে যখন তোমাদের মারে, চিৎকার করে, তুমি করার পরে তুমি ওর বায়নাটা পূরণ করো। এই বায়নাটা যদি ওডোনিলের প্যাকেট হয় তাহলে তো তুমি পূরণ করবে না, তখন তো তুমি তোমার মতো করে ওকে পরিচালিত করবেই করবে। বাকি সময়গুলো যখন কাজ করছে না, তখন কেন ওর দ্বারা পরিচালিত হচ্ছ? জায়গাটা, দৃষ্টিভঙ্গির পরিবর্তন করো। কোথায় সমস্যাটা বাজছে? বাচ্চা জানে, বাচ্চা চালাক, বাচ্চা বাচ্চার বুদ্ধি অ্যাপ্লাই করে ও জানে ওর মাকে কি করে কন্ট্রোল করতে হয়, ওর বাবাকে কি করে কন্ট্রোল করতে হয়, ও সেরম ভাবে করছে। এইটার জন্য যদি ওর কথা খুব বলিস কেন? বড় ক্ষতি হয়, সাফারটা কে করবে? সাফারটা কে করবে বলো? আজকে ও বসছে না, 13 বছর বয়স, তুমি ছেড়েই দাও, 10 মিনিট ছেড়ে দাও, 15, আবার 5 মিনিট এনে বসাও, আবার 10 মিনিট ছেড়ে দাও, এরকম করো। তাতে তোমার 13 বছরেও স্প্যান বাড়লো না, জায়গাটা বোঝো। যদি তুমি 6 বছরে আটকে দিতে তাহলে 13 বছর সময় লাগতো না। ক্ষতিটা কোথায় হচ্ছে দেখো, চেকলিস্ট কিন্তু আমাদের আঙুল দিয়ে চিনিয়ে দিচ্ছে আমরা কোথায় ভুল করছি, বুঝতে পারছো? জি, বুঝতে পেরেছি। তুমি বকবে না, মারবে না, ধৈর্য অধৈর্য হবে না, হবে কেন? ও তো তোমাকে অধৈর্য করে দেওয়ার জন্য, ইরিটেট করে দেওয়ার জন্য ও এক্সট্রিম কাজগুলো করবে। এটা তুমি মেন্টালি সেট আপ হয়ে যাও, ও যতই এক্সট্রিম কিছু করুক আমি অধৈর্য হব না। আমরাও কিন্তু করেছি এই একই জিনিস, আমরাও কেউ পড়াশুনো করতে চাইতাম না, চাইতাম কি আমাদের মা বাবারা কিন্তু আমাদের ওপর অধৈর্য হতো না, হতো, শাসন না, ছাড়তো না, ছাড়তো? না, আসলে আমরা তো আমাদের বাচ্চাদের প্রতি আমাদের বাবা মাদের মতো অতটা স্ট্রিক্ট হই না। সে- দেখো, স্ট্রিক্ট হওয়া মানে মারধর বা ফিজিক্যাল হ্যারাস নয়, ইগনোর করা। ও চিৎকার করছে, জি, করুক, জি। তোমার মতো দরজা বন্ধ করে পাশের ঘরে চলে যাবে, আমি দেব না। তুমি আমার গায়ে হাত তোলো, যা খুশি করো, দরজা বন্ধ করে আমি পাশের ঘরে চলে যাবো, তুমি তোমার মতো থাকো।
ওকে বোঝাতে হবে, না বলেছে মানে মা পাবে না। তুমি ভালো কাজ করো, তুমি যা চাইবে তার থেকে বেশি দেবো তোমায়। পুষিয়ে দাও ওখানে, যেখানে ভালো কাজ করবে সেখানে ওকে পুষিয়ে দাও। একটা চাইলে 5টা জিনিস দাও। তোমার পড়া হয়ে গেলে তুমি আগে পড়ে নাও, পড়া হয়ে গেলে তোমায় 1 ঘন্টা ঘুরিয়ে আনবো, পুষিয়ে দাও ওখানে। কিন্তু যতক্ষণ না পড়া শেষ হবে ততক্ষণ কোনো কম্প্রোমাইজ না। তোমাকে তো বলছি না না পুষিয়ে দেওয়া। আমাদের মা বাবারা পারলেও দিত না, কিন্তু তোমাদের আমি এটা বলি না পারলেও দিও না, পুষিয়ে দাও, অন্যভাবে দাও। যখন ও তোমার কথা শুনবে তখন পুষিয়ে দাও। ওই জন্যই মঞ্জুরুল ভাইকে বললাম যে আগে ছেলেকে বলবে সারা দিনে তুমি পড়ে নাও, তোমায় বাইকে করে অনেক দূর নিয়ে যাব। তুমি আগে 1 পাতা 1 লেখো, 1 পাতা আই লেখো, 1 ঘন্টার মতো কাজ করো, তারপরে তোমায় আমি বাইকে ঘোরাবো। এই হচ্ছে রিওয়ার্ড। রিওয়ার্ড যখন তখন ইউজ করতে নেই। তোমরা একটা দাগ কাটলেই সাথে সাথে রিওয়ার্ড দিয়ে দাও। রিওয়ার্ডটা পেতে গেলে যে কষ্ট করতে হয় বাচ্চাকে তোমরা বুঝতে দাও না। আলটিমেট কি হবে, একটা সময় চরম কষ্ট করতে হবে, কারণ তোমার মতো করে কেউ কিন্তু বাচ্চার জন্য ভাববে না। উল্টে সবাই তোমাদের ব্লেম করবে বাচ্চাটাকে কিচ্ছু শেখাতে পারেনি। বোঝাতে পারলাম? তখন কিন্তু ওর কাছে জগৎটা কঠিন হয়ে যাবে, চরম কঠিন হয়ে যাবে। বুঝতে পারছো? জি দিদি। আলটিমেট আমরা কিন্তু এই জায়গাগুলো করে দিয়ে বাচ্চার জগৎটাকে চেঞ্জ করে দিই। বেশি দিতে দিতে ক্ষতি কিন্তু তারই হয়, আলটিমেট আমাদের হয় না। বুঝতে পারছো? জি দিদি। চলো পরের পয়েন্ট। পরের পয়েন্ট পড়ো। পড়ো, সে কথা পড়ো। শাহিদ ভাই নামাজে গেলেন মনে হয়। কোথায় চলে গেল লেখাটাই, কোথায় চলে গেল? আরে কেউ না কেউ পড়ো না, তাহলে ধারা ম্যাম পড়ো না, দাঁড়াও, মঞ্জুরুল ভাইও পড়তে পারেন, যা খুশি। 4 নাম্বার পয়েন্ট, কালার্স উইথ পেন্সিলস অর ক্রেয়ন্স। বলো। পেন্সিল অথবা ক্রেয়ন দিয়ে রং করা যেটা। দেখো, পেন্সিল অথবা ক্রেয়ন দিয়ে রং করছে 3 থেকে 6 বছরের মধ্যে। আমি যদি 3 থেকে 6 বছরের মধ্যে পেন্সিল ক্রেয়নে রং করা পুরোটা ডেভেলপ করে দিতে পারি, ওটা কিন্তু 13 বছর টাইম লাগবে না। এই টার্গেট কিন্তু আমাদের নিয়ে কাজ করতে হবে। টার্গেট যদি না থাকে তাহলে বছরের পর বছর চলে যাবে, বাচ্চার ডেভেলপমেন্ট চোখে দেখা যাবে না। বারবার বলছি, সিনসিয়ারলি কাজ করো, কোনো কম্প্রোমাইজ না করে, টার্গেট নিয়ে। পরের পয়েন্ট। Number 5, plays make believe games, pretending to be teacher, mummy, daddy or elder sibling, going to school or household keeping। মানে যেটা অভিনয় করে খেলা, যেটা বলে আর কি, যে বাবা মা সেজে বা বড় ভাই বোন সেজে বা স্কুলের যে টিচার স্টুডেন্ট সেজে যে খেলাগুলো খেলা আর কি। প্রিটেন্ড প্লে, নকল করা শেখানো, নকল করে খেলা, এইটা বাচ্চাদের শেখাতেই হবে, না হলে বাচ্চার অবজারভেশন খুলবে না, নকল করতে শেখাতে হবে। প্রিটেন্ড প্লের ওপর বেশ কিছু ভিডিও বিদেশে কাজ করা হয়, প্রিটেন্ড প্লের ওপর বেশ কিছু ভালো ভালো ভিডিও আছে, শেয়ার করে দেবো। আমার এতেও কিছু প্রিটেন্ড প্লে কাজ আছে। পুতুলকে সামনে রেখে স্টুডেন্ট বানিয়ে টিচার টিচার খেলা,
তারপর মা কিরম ভাবে রান্না করছে সেই দেখে দেখে রান্না বাটি খেলা, এই জায়গাগুলো রিক্রিয়েশনের মধ্যে আনতে হবে। পরের পয়েন্ট। Number 6, arranges own things in their appropriate place in a given room. বলো। তার নিজস্ব কোনো কিছু ইয়ে করা, কি একটা রুমে তার নিজস্ব কোনো কিছু অ্যাপ্লাই করে বা অ্যারেঞ্জ করে কোনো কিছু খেলা। নিজস্ব কোনো কিছু অ্যারেঞ্জ করে খেলা, যেমন ধরো নিজের ঘরের মধ্যে জিনিসগুলো রয়েছে, খাতা পেন্সিল, সেগুলোকে এক জায়গায় করে সাজিয়ে কিছু একটা খেলছে, বা ধরো পুতুলকে সাজিয়ে কিছু খেলছে। লাইন করে সাজাবে সেটা নয়, পুতুল সাজিয়ে জাম্প করে খেলছে, এই পুতুল ওই পুতুলকে জাম্প করছে, ওই পুতুল এই পুতুলকে জাম্প করছে, এরকম ধরনের কিছু খেলা বা কিছু। আমরা প্লে থেরাপিতে এই ধরনের খেলা বাচ্চাকে শেখাই। হাইট করতে শেখানো, পুতুলকে লুকিয়ে আরেকটা পুতুলকে বলি যে অ্যারেঞ্জ করো, তুমি ওই পুতুলটাকে বলো ওকে খুঁজতে। এটা কি তাই না, এখানে এটা হলো তার নিজের জিনিসগুলোকে তার একটা জায়গায় ঠিক ঠিক জায়গায় গুছিয়ে রাখা। কি বলেছে দেখো, পড়ো। Arrange own things in their appropriate places in a given room. In a given room, ওর নিজস্ব একটা জায়গা ঘরে। হ্যাঁ, given room। হ্যাঁ, যে খেলাটা খেললো স্ক্যাটার্ড করে খেললো, তারপরে নিজের জিনিসগুলো ঠিক ঠিক জায়গায় সাজিয়ে রাখা, গুছিয়ে রাখা। বুঝতে পারছো না? প্রিটেন্ড প্লে করার পরে কিছু কিছু জিনিস আমরা প্লে থেরাপিতে বাচ্চাদের কিন্তু গেম প্ল্যান করতে শেখাই। কিরকম গেম প্ল্যান বলো তো? ধরো দুটো বল, একটা বল আরেকটা বলের দিকে টিপ করে মারছি, আরেকটা বলকে সরিয়ে দিচ্ছি, এরকম টাইপের খেলা। ধরো পুতুল নিয়ে খেলা, দুটো পুতুল নিয়ে একটাকে লুকিয়ে দিচ্ছি আর একটাকে খুঁজে বেড়াতে বলছি, নিজেই দুটো পুতুলের ওপর প্লে করবে। এই ধরনের কিছু গেম প্ল্যান করে আমরা কিন্তু বাচ্চাদের খেলা শেখাই। আর খেলার পরে যে জিনিসটা বলেছে চার্টে, আমি সবকিছু খেললাম, সবকিছু বার করলাম, জিনিসটা ঠিক জায়গায় তারপর গুছিয়ে রাখতে হবে। এটা কিন্তু বই খাতা বাচ্চা বার করবে, পড়ানোর পরে নিজেই বই খাতা তুলে রাখবে জায়গার জিনিস জায়গায়। এত দূর কিন্তু সব বাচ্চাকে শেখাতে হবে 3 বছর বয়স থেকে। ভেবে দেখো, এই গোছানো শেখানোর অভ্যেসটা যখনই হয়ে যাবে, আমাদের অটিস্টিক বাচ্চাদের একটা গুণ আছে, তুমি যে ট্র্যাকেই ফেলো সেই ট্র্যাক ধরে কিন্তু ওরা হাঁটবে। ওরা দেখবে কোনো জিনিস অগোছালো করবে না, যা খেলবে সব ঠিক ঠিক জায়গায় গুছিয়ে রেখে দেবে, তবে ও শান্তি। না হলে কিন্তু ও শান্তি নেই। জুতোটা স্পেসিফিক যেরম ভাবে থাকে একদম ঠিক সেরম ভাবেই রাখতে হবে, নিজে গুছিয়ে রাখবে, এই অভ্যেসগুলো তৈরি হবে। পরের পয়েন্ট। নাম্বার 7, খেলনাবাটি বার করে খেলে কেউ, সব মা বাবা গোছায়, তাই না? না না দিদি, আমার মেয়েকে দিয়ে আমি তো কাজ করাই, ও দেখি খুব সুন্দর করে পুতুল বিয়ে দেয়, তারপরে হাঁড়ি পাতিল নিয়ে খেলে, তারপরে ওকে ড্রয়ার আলাদা করে দিয়েছি যে এখানে তুমি সব গুছায় রাখবা। আর দিমিককে দিয়েও আমি ওই করানোর চেষ্টা করি আর কি। ব্লক সেট যেগুলো পড়ে থাকে আর কি মেঝের মধ্যে, সেগুলো একটা একটা করে কুড়াইয়ে নিয়ে ড্রয়ারের মধ্যে রেখে দেওয়া। বাইরে থেকে এসে জুতাগুলো হচ্ছে জুতা খুলে জুতার র্যাকের মধ্যে সেটা সাজায় রাখা। একদম তাই। আর বিলকিস ম্যাম? বিলকিস ম্যাম? জি দিদি, আমার ছেলেকে আমি করাই, প্র্যাকটিস করাই জুতা তার নির্দিষ্ট স্থানে রাখার জন্য, তারপর কাপড়। খেলনাবাটি খেলে বই খাতা নিজে বার করে যখন হ্যাঁ পড়তে হ্যাঁ, বসে, বই খাতা বের করে করার পরে তুলে রাখে। হ্যাঁ, গুছিয়ে রাখে।
ওটার জায়গায় ব্রণ দিতে হয় না কাপড়ও তো? মাঝে মধ্যে আর কি তার নিজের কাপড়ও ধোয়ার জন্য একদিন দুই দিন করেছে, মাঝের সবসময় মধ্যে করতে না। চায় না, সবসময় করতে চায় না। মানে যেমন ঝাড়ু দিয়ে ময়লা উঠায়, সেটা যে হচ্ছে সে যখন কোনো অপরাধ করে, সে ভেঙে ফেললো বা সে ময়লা করলো, যখন সবসময় করে না, মানে সে যখন বুঝতে পারে যে এটা তার ফল্ট, তখনই সে কাজটা করে, এমনিতে করবে না। আবার বিছানা সে গোছাতে চায় না, মানে সে এটা করা পছন্দ করে না, এরকম আর কি। মানে পারবে করতে ইয়া করলে, কিন্তু তার ওকে ইন্টারেস্ট কি নাই। করবে বলো তো? ওকে ওর পছন্দের জায়গাগুলো দেবে, তুমি এটা করে হ্যাঁ, নাও, তারপর আমি এটা তোমায় খেতে দেবো। জি জি। যেমন টেবিলও মোছানো, আজকেও সকালে মুছিয়েছি, ডাইনিং টেবিল মুছিয়েছি, কিছু কিছু পানি ছিল যা আবার ভালো করে বললাম যে এবার একটু এবার যাতে। এইটা করলে তো, জি এবার থ্রু আউট দ্য ডে সারাদিন ধরে বলো কি ভালো কাজ করেছে, জানো আজকে টেবিলটা পরিষ্কার করেছে, কি সুন্দর করে গুছিয়েছে, যেরম খুশি গোছাক। জি। এটা সবার সামনে বলো। হ্যাঁ, ওকে আমরা প্রশংসা করি। ওকে দিয়ে বলাতে শেখাও, বল জি বেটা তুমি কি সুন্দর গুছিয়েছো না, তুমি কি জি সুন্দর গুছিয়েছো, কি ভালো লাগছে দেখতে, কালকেও গুছিও, হ্যাঁ বাবা। এই এনার্জি গুলো দাও, এই উৎসাহ গুলো দাও। মোটিভেশন না পেলে বাচ্চা কাজ করবে না। ও দিদি, আর একটা ব্যাপার হচ্ছে, আমার ছেলে জিজ্ঞেস করেছে আপনার নাম কি। বলে দাও চৈতালি আন্টি। হ্যাঁ, বলেছি। ও তো দেখে মাঝে মধ্যে, তো বলে আর কি, জিজ্ঞেস করে। সেই, তো ওকে এই কাজগুলো করা এবং সবার সামনে এই জায়গাগুলো ওকে বলো, যে ও যে কাজগুলো ভালো করে সব সময়ের জন্য ওকে এটা বলো, যে ও কি সুন্দর রোজ বিছনা তোলে, রোজ। আর যেদিন তুলতে চাইবে না তখন বলবে এ মা আজকে তুললে না তো, তাহলে কি করে বলবো আমি তুমি এত ভালো করো। নাহলে এটা বলো যে বেটা আমি তো তোমার মতো এত ভালো পারি না, এটা একটু সুন্দর করে করে দাও, আমি পারি না তো, লোকে এসে পচা বলবে না। জি, কাপড়ের বালতিটা উপরে নিয়ে যাওয়ার জন্য বলি, তখন বলি মা তো পারি না, ওয়েট নিতে পারি না, তুমি একটু নিয়ে যাও, তখন নিয়ে যাই, এভাবে বলি আর কি। এরম ভাবেই বলবে। সত্যি তো, যে কাজটাও করছে ভালো করছে, ভালো দেখো যত কাজ করবে তত পারফেকশন আসবে, তত সুন্দর হবে। কিন্তু করছে ইন্টারেস্ট নিয়ে, ওইটা যদি অ্যাপ্রিসিয়েশন না পায় জি তখন সত্যি করতে ইচ্ছে করে না তো। জি, এটা তুমি নিজে বলো না, সবারই সবারই। এটাই তো বলছি, তুমি নিজে বলো তুমি সংসারে সারাদিন পরিশ্রম করো, তারপরেও যখন তুমি অ্যাপ্রিসিয়েশনটা না পাও তখন তোমার খুব হয় না, জি তখন তো জি মনে হয় কিসের জন্য আমি এত পরিশ্রম করব। জি, আমরা ওকে যে যেদিন ভালো মতো পড়াশোনা করে, সেদিন বলি তুমি যা যা চাও আজকে তোমাকে এনে দিব। এইটা করো সপ্তাহে একদিন, প্রত্যেক দিন। এই সানডেতে তুমি ভালো কাজ করো সারাদিন, এই না মানডে থেকে করবে, মানডে ভালো কাজ করো সারাদিন, টিউসডে ভালো কাজ করো সারাদিন, ওয়েডনেসডে ভালো কাজ করো সারাদিন, ঠিকঠাক কাজ করো, থার্সডে ঠিকঠাক কাজ করো, ফ্রাইডে ঠিকঠাক কাজ করো, তবে আমি সানডে সারাদিন তোমার পছন্দ মতো কাজ করব। জি বুঝতে পারছো? জি দিদি। আগে ডে দিয়ে তুমি শিখিয়েছিলে তো, এখন ওটা উইকে চলে এসো। বুঝতে পারছো? জি দিদি, বুঝতে পেরেছি। এবার যেদিন বাজে কাজ করবে তাহলে সানডেতে ভালো কাজ, ভালো কিছু পাবে না। সানডে এলে তোমাকে, কারণ ও তোমার ছেলে সানডে মানডে টিউসডে জানে, ডেট কনসেপ্টটা আছে 7 ডেজের, তাই তো? জি আগের বার তাই বলেছিলে তো। জি। এবার ও জানবে সানডেতে, মানে তোমাদের যে হলিডেটা, আমি জানি না তোমার, আমাদের এখানে সানডে যেমন হলিডে, আমাদের তোমাদের, এখানে স্যাটারডে সানডে 2 দিন। আমাদের এখানেও স্যাটারডে সানডে। স্যাটারডে দেবে না, স্যাটারডে পর্যন্ত ভালো কাজ করলে সানডে সারাদিন ওর মর্জি মতো সব দাও। বুঝতে পারছো? জি আর অ্যাপ্রিসিয়েশনটা খুব দরকার, প্রত্যেকটা কাজে ওকে উৎসাহ দাও। খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে, সত্যি তো ও তো চেষ্টা করছে ওর মতো করে বেস্টটা দেওয়ার। জি সুতরাং আমার মতো করে বেস্ট খুঁজলে তো আমি পাবো না। ওর 100% এফোর্ট, ও যে কাজটা করবে সে কাজটাই তো 100% এফোর্ট দিচ্ছে, তো সেখানে ও কেন অ্যাপ্রিসিয়েশন পাবে না? এটা তো আইনত অপরাধ।
লিগালি এটা হয় না, হয় বলো? না, ও বেস্ট জিনিসটা দেওয়ার একটা তো রিওয়ার্ড পেতেই হবে। ধরো আমরা একটা ভালো চাকরি করছি, বিরাট একটা রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করছি, তো সেই স্যালারি যদি আমি না পাই, অ্যাপ্রিসিয়েশন যদি না পাই, আমি কি সেই চাকরি করব? করব না তো, কাজ তো করব না। ঠিক সেরম ভাবে পরের পয়েন্ট করবে, সব বাচ্চা করে। পরের পয়েন্ট বলো। Number 7. হুম। Sees pictures in magazine so without tearing the book. মানে ম্যাগাজিনের না ছিঁড়ে সে ম্যাগাজিনের ছবিগুলা দেখে। Sees pictures in magazines without tearing the book. বই না ছিঁড়ে ম্যাগাজিনের ছবিগুলো দেখবে, মানে ম্যাগাজিনের যত ছবি আছে সেগুলো দেখবে, ছিঁড়বে না। পরের পয়েন্ট। এটা না না, শেষ 8 নম্বর নাকি? আছে, Indoor পরের পাতায় আছে। পরের পাতায় আছে? হ্যাঁ, 8, 9 আছে। না, পড়ো। আউটডোরটা 8, 9 না? ও হ্যাঁ হ্যাঁ, জি আউটডোর অ্যাক্টিভিটি জি। করো। প্লেস উইথ বল, মানে বল নিয়ে খেলা। বল নিয়ে আউটডোরটা সবসময় বিকেলে রাখবে প্রত্যেকটা বাচ্চার ঘরে, যে বাইরে বেরোনোর সুযোগ না থাকলে অন্তত পক্ষে ছাদে। আউটডোর অ্যাক্টিভিটি আধা আধা ঘন্টা থেকে 1 ঘন্টা প্রত্যেকটা বাচ্চার জন্য রাখবে। বল নিয়ে খেলা, আচ্ছা দিদি, ক্রিকেট নিয়ে, ব্যাট নিয়ে খেলা। যদি পারো, খুব ভালো একটা সিস্টেম আছে, একটা তার বা সুতো দিয়ে বলটা ঝুলিয়ে দেবে, একদম প্রায় মাটির থেকে ধরো 3-4 ইঞ্চি ওপরে থাকবে বলটা। বলটা হয়তো একটা কোনো তার দিয়ে, মানে দুটো তার দিয়ে, একটা এরকম সোজা লাইনে একটা তার থাকবে, সেই তারে আর একটা সুতো বেঁধে বলটার নিচে এরকম ঝুলবে। এবার ওই ঝোলা বলটাকে ব্যাট দিয়ে মারবে। ভীষণ আই হ্যান্ড কোঅর্ডিনেশনের ভীষণ ভালো কাজ হয় আর কি এটা। বুঝতে পারলাম। সব বাচ্চার জন্য করো একটা বিকেল টাইমে। আচ্ছা দিদি, আমি বলো। একটু বলতে চাচ্ছি, আমার ছেলেটাকে আসলে আমি একেবারেই ঘরে রাখতে পারি না, যেহেতু আমাদের এই যে এরিয়াতে থাকি সেখানে খোলামেলা। হুম। এইখানে সারাক্ষণ সে আমার অফিসের সঙ্গে থাকে এবং খোলামেলা ভাবে থাকে। ঘরে তাকে কোনো কিছু শেখানো খুব কঠিন হয়ে যায়। যা কিছুই করি অফিসে শেখানোর জন্য আনা বা খোলাখুলি ভাবে করা, ফলে না। হয়তো হ্যাঁ বলো। এর ফলে হয় কি মনোযোগটা ওই পরিমাণে ঘরে থাকলে যতটা আকর্ষণ করা যায় সেইটা বাইরে থাকে না। এটা একটা কারণ। না, একটা টাইম ওকে বাইরে বেরোতে দিতে হবে, সব বাচ্চাকেই দিতে হয়, কিন্তু ওটা নির্দিষ্ট টাইম, সবসময় বাইরে বেরোনো যাবে না। ওই ধরে না আমি, যদি অফিসেও যায়। সমস্যা হচ্ছে যে আমি ধরেন আমি যখন বেরোই ওকে না নিয়ে আসলে ওর মা অতটা ধৈর্য না ক্ষমতা। না, অফিসে নিয়ে আসুন। আপনি অফিসে নিয়ে এসে অফিসের রুমের মধ্যে বসিয়ে কাজগুলো করাবেন, তারপরেও বেরোবে। নাহলে অফিসে নিয়ে এসে যদি আশেপাশে ঘুরেই বেড়ালো, তাহলে তো ওর এটা হলো না, প্রপার লার্নিং ট্রেনিং হলো না তো। সব সময় যে ঘুরতে নেই, এটা তো ওকে বুঝতে হবে। কারণ ও যদি সারাদিন সারা রাত বেরোতে চায়, সেটা তো সম্ভব নয়, তাই না? এবার ওকে বলতে হবে যে হ্যাঁ, আমি তোমায় নিয়ে বেরোবো, তুমি এই সময়টা এই কাজগুলো করো, এই সময়টা বেরোতে দেবো। তুমি যদি এই কাজগুলো না করো, তাহলে তোমায় ওই সময়টা বেরোতে দেবো না। ওকে প্রথম আস্তে আস্তে চ্যানেলাইজ করতে হবে এই জায়গাটা। একটা টাইমে বেরোতে দেবো, তুমি কাজটা করো, এখনো সময় হয়নি, সময় হোক, আমি ঠিক বেরোতে দেবো, সময় হোক, আমি ঠিক বেরোতে দেবো, তুমি এই কাজটা করে নাও, তারপর যাবো। যে বলে 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 টাইমটা রেগুলার কাউন্ট করতে হবে, যে আজকে কতক্ষণ কম বেরোলো। ওকে ঘরে রাখতে হবে তো, না হলে তো আমি বিকেলে বেরোতে দেবো না, আমি বিকেলে খেলতে দেবো না। বুঝতে পারলাম। জি জি।
কখন বেরোতে দেবেন আপনি ডিসাইড করবেন, শুধু সেই সময়টা বেরোতে দেবেন, না হলে দেবেন না। পরের পয়েন্ট পড়ো, আউটডোর অ্যাক্টিভিটি। Number 2, plays running and catching game / runs a race / duck walking / frog jumping, etc. এই যে রানিং, ক্যাচিং, এগুলো খুব দরকার, এগুলো ফুল বডি এক্সারসাইজ হয়। ফ্রগ জাম্পিং, দৌড়নো, সাইকেলিং করা, তো ডাক ওয়াকিং করা, এই যে জায়গা, জগিং, এই প্রত্যেকটা জিনিস কিন্তু মানে ফিটনেসের জন্য খুব দরকার, আমাদের বাচ্চাদের ক্ষেত্রে ভীষণ দরকার। এই শাহিদ ভাই ওটাই বলছিলেন যে সত্যি তো, যে পেরেন্টের হয়তো সবসময় সম্ভব হয় না, একটা টোটাল যদি কোনো একটা সিস্টেমের মধ্যে রাখা যায়, এই প্রত্যেকটা জিনিসগুলো ধরে ধরে টাইম টু টাইম কেউ করাবেন, আসলে দিদি এরকম যদি পুরো টাইম মেনটেন করে সব কাজ করতে গেলে ওদেরকে নিয়ে মানে সারাটা দিন ওদেরকেই দিতে হবে, এটা তো একদম আসলে তাই। আমাদের প্যারেন্টসদের দেওয়া সম্ভব হয় না। আচ্ছা দিদি, আমি একটা জিনিস যেটা বললাম যে এই খেলা, এই যে ইয়ে, আমি নির্দিষ্ট একটা টাইমে সকালে এবং বিকালে আধা ঘন্টা বা 1 ঘন্টার মতো হাঁটাই। এর বাইরে ওর পায়ে যেতে একটু সমস্যা, অন্য এক্সারসাইজ গুলো করতে পারি, কিন্তু হাঁটানোর পরে যত শরীরটা ঘামে এরকম এই পর্যায়ে আর কি, হুম। এইটুকুই করি। আর বাকি তো আর ব্যায়াম ট্যায়াম তেমন একটা ফিজিক্যাল এক্সারসাইজ করাইতে পারি না। সেটাই আর কি, আমাদের সময় অনুযায়ী, আমাদের সিচুয়েশন অনুযায়ী আমাদের এতগুলো পয়েন্ট আছে, মানে এতগুলোই কাজ করাতে হবে একসাথে, তার মানে নেই। এর মধ্যে থেকে একটা বেছে নিয়ে, যেমন মঞ্জুরুল ভাই বেছে নিয়েছেন ওয়াকিংটা, সকাল সন্ধ্যার মধ্যে একটা টাইমে হাঁটাবো, কেউ বেছে নিয়েছে রানিংটা, কেউ বেছে নাও সাইকেলিংটা। এই যে একটা টাইম বার করে, ধরো তুমি ফ্রি আছো সে সময় তুমি দেখছো, তারপর দাদা ফ্রি আছে সেই সময় দাদা দেখছে, তারপর যদি ঘরে আর কেউ থাকেন তাহলে তাকে একটা সময় করে ভাগ করে দাও যে ও ওই সময়টা নিয়ে থাকবে, তারপরে স্কুল আছে, এরম ভাবে তোমার ওর দৈনন্দিন প্ল্যানিংটা করতে হবে তোমাদের সুবিধা অনুযায়ী, না হলে হ্যাপাজার্ড হয়ে যাবে, স্ক্যাটার্ড হয়ে যাবে, তোমরা টাইম দিতে পারবে না, টাইম ম্যানেজ করতে পারবে না। এই জন্যই আমি বলেছি ডেইলি রুটিন তৈরি করো এবং রুটিনের কাজটা ভাগ করে দাও, লিখে লিখে কাজ করো যে এই সময়টা আমি করাবো, এই সময়টা এ করাবে, এই সময়টা সে করাবে, এই সময়টা ওর ফাঁকা টাইম, এই সময়টা ওকে এই কাজটা দিয়ে দেবো, ও করতে থাকবে। এখন এই ছোট ফ্যামিলিতে খুব অসম্ভব হয়ে যাবে, এ করাবে সে করাবে, নেই কেউ, ওই সবই মাকে করাতে হবে। এবার মার কাছে হয়ে যাচ্ছে কি অসম্ভব প্রেসার হয়ে যাচ্ছে। অসম্ভব pressure কারণ হয়ে যাবে। বাবারা অফিস থেকে এসে টায়ার্ড হয়ে যায়, অনেক একদম, দেরিতে একদম, আসে, ওরা একদম। সময় না না, দিতে পারে না। বাবাদের কি অসুবিধে, বাবারা হয়তো কি হয় খুব, এই যে নিজেদের টেম্পারটাকে ঠিক মতো রাখতে পারে না, বাবাদের একটা অসুবিধে আছে। না, সে কথা জি। উল্টাটা হ্যাঁ, বললেন, কিন্তু না উল্টাটা না, বললেন। আপনি আমি হয়তো আমার পারেন। কথা যদি বলি, আমি আমি আমার কথা যদি বলি, সেটা কিন্তু আমার ছেলে আমার সাথে 80 ভাগ সময় না না কাটায়, না, 20 ভাগ এটা আপনি হলেন এক্সেপশনাল, আমি বলছি ইন হ্যাঁ, জেনারেল কিন্তু বাবাদের কিন্তু মানে পুরুষ মানুষের ধৈর্যটা কিন্তু মেয়েদের থেকে অনেক কম। মেয়েরা সকাল 6টা থেকে রাত 12টা অবধি যেরকম কাজ করতে পারে, পুরুষ মানুষগুলোর পক্ষে সম্ভব না। আর কাজের এক একজনের কাজের চাপের ওই ইয়াটাও এক এক রকম ওই থাকে। আজকে একটা ভিডিও পাঠিয়েছিলাম, ওটা আমার ম্যাডামও দিয়েছেন, হ্যাঁ, শেয়ার করেছে যে মেয়েরা কিরকম কাজ করে। একদম তাই, কিন্তু তার মধ্যে ওই জন্য রুটিনটাকে চ্যানেলাইজ করা। হ্যাঁ, বাবাদের হয়তো খানিকটা ধরতে হবে, তার না হলে তো তারও তো ছেলে বা মেয়ে, সুতরাং সেটা দেখতে হবে নিজেদের করে নেয়। রুটিনটাকে ওই জন্য চ্যানেলাইজ করে যার যেটুকু সময় আছে ভাগ করে নিন, কারণ বাচ্চাকে টেনে তুলতে হবে, উঠেও যাবে, ওটা নিয়ে কোনো নেই, কিন্তু রুটিন না করে বোঝাতে পারলে বাচ্চাকে চ্যানেলাইজ করা সম্ভব না। না হলে অনেক কাজের মধ্যে তোমরাও হ্যাপাজার্ড হয়ে যাবে, তোমরাও মেন্টাল স্টেবিলিটি ধরে রাখতে পারবে না,
ওই জন্য তো অনেক কাজের মধ্যে আমার ছাত্রের মা বাবাদের বলি, পেরেন্টদের, আমি কোনোদিনই বলি না একাডেমি বাড়িতে করাবো। আমি বলি যা করাবো আমি করাবো, তোমরা ওই সময় রিল্যাক্স থাকো। কেন বলি, আমি জানি মাদের অনেক প্রেশার থাকে। মাদের মেন্টাল হেলথ ঠিক না থাকলে কিন্তু পুরো ফ্যামিলি মারাত্মক হ্যাম্পার হয়ে যাবে। ওই জন্যই এই জায়গাগুলো একটু রুটিন করে করো, 2টো করে পয়েন্ট করো, 3টে করে পয়েন্টে কাজ করো, ঠিক উঠে যাবে, কোনো চিন্তা করো না। কিন্তু রুটিন ফ্রেমওয়ার্কটাকে ভালো করে করো। কোনো অসুবিধা হলে রুটিন করো, রুটিন করে জমা দাও। কে কি রুটিন করছো দেখি একবার। তোমাদের থ্রু আউট দ্য ডে কার কি রুটিন আছে নিজস্ব, মাদের বলছি, জমা দাও। তারপর দেখছি কতটা সাজিয়ে দেওয়া যায়। বলো পরের পয়েন্ট। 9 নম্বর বাকি আছে তো? নাম্বার 3, না না 3 হচ্ছে, এখন 9 অবধি না আছে। আউটডোর 3 নাম্বার। আউটডোর অ্যাক্টিভিটি, হ্যাঁ বলো। জি, ক্লাইম্স জঙ্গল জিম এক্সেট্রা। ক্লাইম্বিং এই ওয়াল ওটিতে করায়, খেয়াল করেছো? যে ক্লাইম্বিং ওয়াল, ওয়াল, রোপ ক্লাইম্বার করায় তো ওটিতে। জি মাঙ্কি জাম্পিং এগুলো সব করায়। এইগুলো ওটির কাজ, ক্লাইম্ব করানো। তো বাড়িতে ক্লাইম্বিং ওয়ালটা ফিট করে বাচ্চা জাম্প মানে করতে পারে, ক্লাইম্ব করতে শেখাতে পারো। রোপ ফিট করে শেখাতে পারো, মানে রোপ করলে বাচ্চা রোপ ধরে উঠলো, রোপ ধরে নামলো, সেগুলোও করাতে পারো। আর না হলে খুব সুন্দর ঝোলানোর কোনো সিস্টেম করে দাও ছাদে বা কোথাও, খুব বেশি উঁচু করো না। মানে দেখবে তোমরা যারা ধরো এক্সারসাইজ করো তারা ওই ঝোলাটা করে না, ক্লাইম্বিংটা করে না, জি ওই রকম কিছু একটা ব্যবস্থা। আমাদের বাচ্চাদের জন্য অত উঁচু করো না যাতে পড়ে গিয়ে লেগে যায়, এমন একটুখানি নিচুর মতো করো যাতে ওরা পড়লেও না লাগে, কিন্তু ক্লাইম্বিংটা হয়। এরকম একটা জায়গা করে দিলে ওরা খেলতে পারে। বাচ্চা ছেলে দুটো দরজার কড়া ধরে ঝুলতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিগবাজিও খাওয়া যায়, উল্টো পাল্টা করা যায়। হ্যাঁ, দুটো দরজার কড়া ধরে এটা ঝুলতে যদি পারে, ছোট থাকে কিন্তু তাহলে কড়া থেকে হাত বড় হয়ে স্লিপ গেলে করে গেলে। সমস্যা। হ্যাঁ, না না বড়তে হবে না, বড়তে একটু আপনার ছেলের পক্ষে একটু উঁচুতে দিতে হবে, সেই রকম জিনিস দিতে হবে, একটা রড দিয়ে দিতে হবে, সেই রডটা ধরে উঠলো নামলো, হাতের এক্সারসাইজও হলো, উঠলো নামলো করতে হবে। এগুলো মেইনলি কি মাসেল গুলোকে টাইট করবার জন্য, কারণ আমাদের বাচ্চাদের কিন্তু এক্সারসাইজটা খুব বেশি হয় না, স্ট্রং এক্সারসাইজ হয় না। এবার স্ট্রং এক্সারসাইজ না হলে কিন্তু মাসেল গুলো স্ট্রেংথ পায় না। খুব অল্প অল্প বয়সেই কিন্তু মাসেল গুলো শিথিল হয়ে যায়, তখন কিন্তু সমস্যা তৈরি হয়। এই এখনকার কারণ ছেলেদেরই তো এই ফুটবল খেলা টেলা বন্ধ হয়ে গিয়ে না, যে আমাদের বন্ধ সময় হয়ে ছিল গিয়ে সব ফুটবল বাচ্চা, খেলা। হ্যাঁ, আমাদের সময় যেমন ছিল ফুটবল খেলেছে, পায়ে বুটে লাথি খেয়ে খেয়ে পাটা সব শক্ত ছিল। এখন এদের একদম তাই। একদমই খেলা নেই, কিছু নেই, এদের সব ওই কম্পিউটারে গেম হচ্ছে, কম্পিউটারে ফুটবল, কম্পিউটারে ক্রিকেট। এখন তো একদম খেলার তাই। মাঠ নাই। আমাদের এখানে তো এই মাঠও নাই। হ্যাঁ, আমাদের এখানেও সেম অবস্থা, ফিজিক্যাল এক্সারসাইজ বন্ধ হয়ে গিয়ে কিন্তু বড় ক্ষতি করে দিচ্ছে, বড় ক্ষতি করে দিচ্ছে। পরের পয়েন্ট, 4 নাম্বার স্ট্যান্ড প্লে। এন্ড যেটা সেটা তো কিছু করার নেই, তার অল্টারনেটিভ রাস্তা খুঁজে বার করতে হবে। জি আমার ঘরের ছাদেই এই ধরনের, ওই জন্যই তো ওটির প্রকোপটা এত বাড়ছে, ওর জন্যই তো ওটির প্রকোপটা বাড়ছে। বলো। 4 নাম্বার পয়েন্ট স্ট্যান্ড প্লে, আর বালু দিয়ে খেলা যেটা। বালির ওপরে বসে খেলা, অটিস্টিক বাচ্চাদের, সেন্সরি ইস্যুস যাদের রয়েছে তারা স্যান্ড প্লেটা ভীষণ দরকার। আমরা যেমন স্কুলে করি, স্কুলে সম্ভব, বাড়িতে সম্ভব কিনা জানি না, স্যান্ড পিট বানাই। স্যান্ড পিট বানিয়ে পুরোটা বালি ভর্তি করে
তার মধ্যে বাচ্চা বসে খেলবে। এবং সেন্সরি ইস্যুজের জন্য স্যান্ড গেম গুলো খুব দরকার। বালির পাহাড় বানাবে, বালির মধ্যে ঢুকে যাবে, গলা গলা পর্যন্ত বালির মধ্যে ঢুকে যাবে, গলাটা শুধু বার করে রাখবে। সেন্সরি ইস্যুস গুলো অনেক রিডিউস হয়। অনেকে আছে ফোম দিয়ে কাজ করায় না, ফোম দিয়ে বডি ম্যাসাজ করায় সেন্সরি ইস্যুস দূর করবার জন্য। তো সেটা না করে গলা পর্যন্ত বালির মধ্যে ডুবে বসিয়ে রাখলে, মানে বসে রইলো, তার গায়ে বালি দিয়ে দিয়ে গলা পর্যন্ত পুরো ভরে দেওয়া বালিতে, তো সেখানে কিন্তু ওই রিল্যাক্সেশনটা অনেক বেশি পায় বাচ্চা। সাধারণ বাড়িতে এরকম বালির ইয়ে পাবো কোথায়? সাধারণ বাড়িতে করা সম্ভব, যাদের ছাদ আছে তাদের ওই স্যান্ড পিট করা যেতে পারে। মানে একটা ওই কাঠের বাক্সর মতো করে একটা বাচ্চা যাতে বসতে পারে ওরম মতো, তো ওর মধ্যে বালি ভরে দেওয়া। আমি বাসায় হচ্ছে একটা গামলার মধ্যে বালু ইয়ে করে রাখছি আর কি, ওর মধ্যে গোসলের আগে ডিমিকের 2 হাত বালু দিয়ে বালু মুট করে ধরে ছেড়ে দেয়, এরকম ভাবে আমি একটু ইয়ে করাই। তুমি একটু ধরো বাথ টাব গুলো বাচ্চাদের আছে না, জি জি, হ্যাঁ ওরকম, প্লাস্টিকের বাটি যায়। হ্যাঁ ওরকম যদি কিছু থাকে, প্লাস্টিকের হোক, ওই এয়ার এয়ার ভরে সেই বাথ ইয়ে করে না, জি পুল টাইপের করে না, পুল জি বাথ, জি, হ্যাঁ হ্যাঁ। ওরকম কিছু ভর্তি করে বালি, এবার ওর মধ্যে যদি ডিমি বসিয়ে রাখো, কিন্তু হ্যাঁ ওই যে ছিটাই দিদি, বালি ছিটাই হঠাৎ করে মুখে দিয়ে বালু মানে মুখে দিয়ে একদম খাই মুখে এরকম। দেবে, মুখে দেবে, খাবে, ছেটাবে। এটা তুমি যখন হাত দিয়ে করো তখনও ছেটাবে, তখনও খাবে। এইটা ছাদের মধ্যে বা ছাদের এক কোণে করলে বালি ছেটালেও পরে গিয়ে সেটা ঝাড় দিয়ে ফেলে দেওয়া যায়, ঘরে সম্ভব নয়। আমাদের যেমন এই জায়গাগুলো বাচ্চারা করে, ওই জন্য কি হয়, সেই সময় মুখে আমরা চুইং কিছু দিয়ে রাখি। মানে ধরো মুখটা খালি হলে সাথে সাথে তোমার ওটার নামটা কি বলে, আমসত্ত্ব, খেজুর বা চুইংগাম বা কিছু দিয়ে তারপর স্যান্ডের মধ্যে এই করি, দিদি এইটা পুরো দুটো জিনিস। এরপরেও যখন মুখে দেবে বালিটা গিয়ে আটকে থাকবে, দুটো টেস্ট ডিফার করবে, তখন আর মুখে দেবে না, আস্তে আস্তে বাজে হয়ে যাবে ওর। বাজে লাগবে বলে তখন আর মুখে দেবে না। মঞ্জুরুল ভাই কি যেটা বলছিলেন বলতেছিলাম, বলুন। এটা বোধহয় একটা, আমার ছেলেটা যেমন একটু বড় হয়ে গেছে, সেই ক্ষেত্রে বালিতে হুম। একটা হতে পারে নদীর তীরবর্তী যদি নিয়ে রাখা হয়, যেখানে বালির অনেক বড় মাঠ, না হলে ব্যবস্থা দিলে এত বড় ছেলেকে বালিতে মুশকিল হয়ে যায়। না, সমুদ্রে বেড়াতে যখন যাবেন বালির মধ্যে খেলতে দেবেন। না সমুদ্র মানে আমাদের এখানে তো ব্রহ্মপুত্র নদী আছে, সেইখানে তাকে বিকেলে নিয়ে হাঁটতে দেওয়া যেতে পারে, আমার এখান থেকে বেশি দূরে না। খালি পায়ে যদি ও নদীর পাড় ধরে হেঁটে যায়, হ্যাঁ হ্যাঁ। সেটাও খুব একটা অসুবিধার কিছু নেই। আচ্ছা ঠিক। দিদি এটা প্রশ্ন করব। পরের পয়েন্ট দিদি বলো। সেটা হচ্ছে কি, আপনি মাঝে মাঝে যে একটা মানে কমিউনিকেশনের কথা বলেন বাচ্চার সাথে, হ্যাঁ, যে বাচ্চা এখন এটা চাচ্ছে, আমি বাচ্চাকে বোঝাবো যে তোমাকে এখন দিব না, এই কাজটা শেষ করো, তারপরে তুমি হয়তো রিক্রিয়েশন বা একটা ফ্রি টাইম বেশি। তা আসলে এটা কি বাচ্চাদের সাথে, এরকম আমাদের মতো বাচ্চাদের সাথে এই কমিউনিকেশনটা সেট আপ করাটা মানে কিভাবে সম্ভব? ওরা তো কথাই বলতে চায় না, ছুটে চলে গেল বা হেড ব্যাঙ্গিং শুরু করে দিল, মানে ওই পরিস্থিতিতে ওটা মানে একটা যেমন যেন সাহান যে মানে ট্যান্ট্রাম শুরু করে দেয় এরকম, সেই জায়গাটা আমার সাথে কমিউনিকেশন কিভাবে যাব? তুমি যখন যখন ট্যান্ট্রাম করছে, হুম তুমি যখন দিয়ে দিচ্ছ, আচ্ছা ঠিক আছে দিচ্ছি, বাচ্চা থেমে যাচ্ছে না, হুম হুম থেমে তাহলে যাচ্ছে। কি ও ট্যান্ট্রাম করার সময় তোমার তোমার তোমারকে এ করছে না, কনসেন্ট্রেট করছে না? কনসেন্ট্রেট করছে। আচ্ছা, বাচ্চা কিন্তু অলওয়েজ কনসেন্ট্রেট করছে, তাহলে কি ওটা এক ধরনের শো অফ? রিয়াকশন অবজার্ভ এটা করছে। এটা কি এক ধরনের অ্যাক্টিং আসলে ওর জন্য, বা শো অফ করে, মানে আমাকে ইউজ এক- করে জিনিসটা? একদম তাই, একদম তাই। ও চিৎকার করছে, ও কিন্তু তোমাকে অবজার্ভ করছে। যখন ও দেখছে তুমি মোল্ড হয়ে গেছো, তখন কিন্তু ও আর প্রবলেম বিহেভিয়ার করছে না।
কারণ ও তখন বুঝে গেছে, ওর ইন্টেলিজেন্সি দিয়ে ও বুঝে গেছে এবার বাবা মা আমার গ্রিপে চলে এসছে। সেটা বুঝতে পারছি, কিন্তু আমি বলতে চাচ্ছি তারপরে আমি বলতে চাচ্ছি ওই হিটেড অবস্থা সময়টাতে আমি পারি না, আমি ম্যানেজ করতে পারি না, আমি নিজে অস্থির হয়ে যাই। সমাজ যেটা করে ইদানিং আলহামদুলিল্লাহ যে ধরো রেগে গেছে, সময় খুব সুন্দর কথা বলেছিল, তোমার মনে আছে কিনা জানি না। হ্যাঁ, কুশন বাচ্চা রেগে গেছে, হেড ব্যাঙ্গিং করছে, মাথা ঠুকছে। সময় তখন বলেছে তুমি ঠোকো, কুশনটা দিয়ে হাত দিয়ে আটকে আছে, মুখটা ঘুরিয়ে রেখেছে। ও অনেকটা আলহামদুলিল্লাহ ও শান্ত হতে পারে। ও ঠুকতে ঠুকতে যখন দেখেছে আমার মা কিছুতেই মানছে না, কোনোভাবেই মানবে না, তার থেকে তাহলে আমার কাজটা কি? বুদ্ধিমানের কাজ চুপ করে যাওয়া। ও কিন্তু নিজে নিজে লার্ন করলো। যদি সোমা কুশনটাকে দিয়ে মুখটা ঘুরিয়ে না রাখতো, তখনই সারহান কিন্তু রায় পেয়ে যেত, বুঝতে পারতো যে এবার মা আমার গ্রিপে। কারণ বাইরে থেকে ফেরার পরে যেহেতু মুখটা ঘুরিয়ে রয়েছে, বাইরে থেকে ফেরার পরে ভয়ানক পরিস্থিতি শুরু হয় বাসায়, ভয়ানক পরিস্থিতি। সারহানকে বারবার ওই জায়গাটাই বোঝাতে হবে, আমি নেব না, আমি যখন বলবো বাড়িতে চলে যাওয়া, তুমি বাড়িতে চলে যাবে, এখন বাড়ি যাওয়ার টাইম, এখন আমি থাকবো না। এটা বলা হয় তারপরও লাভ হয় না। একদম এইটা রেগুলার বলে বলে আস্তে আস্তে অভ্যেসটা কমবে। বুঝিয়ে বেরো, আমি যখন বলবো তখন কিন্তু ফিরে আসতে হবে, আমি তখনই ফিরে আসব। আমি এখন বলেছি ফিরে যাব মানে ফিরে যাবই। এবার ঘরে নিয়ে এসে প্রথম বেশ কিছুক্ষণ চিৎকার চেঁচামেচি হবে, ইগনোর। কিন্তু ও যখন প্রথম বুঝবে না, বুঝে যাবে জায়গাটা, তখন দেখবো আবার ঠিক হয়ে যাবে। মাঝে মাঝে কিছু করে না, বাট অধিকাংশ দিনই ঝামেলা করে বাইরে থেকে ফিরে। এবং এমন হয় না যে কম সময় ফিরলে প্রবলেম করে, বেশি সময় ঘুরলে প্রবলেম করে, তা না, দেখা যাচ্ছে যে অনেক ঘোরার পরেও প্রবলেম করে। এবং এখন বড় ওর হয়ে আরো ঘুরতে ইচ্ছে করছে। হ্যাঁ, বড় হয়ে যাচ্ছে যে কারণে না, এই জায়গাটা ওকে বলবে, ওকে একদম বলে বুঝিয়ে নিয়ে যাবে, আমি তোমাকে নিয়ে বেরোতে পারি, আমি যখন ফিরে আসব তখনই তোমায় ফিরে আসতে হবে, না হলে আমি যাব না। সারহান তুমি বুঝে নাও, আমি যখন বলবো বাড়ি যাব, বাড়ি চলে আসব। এখন এমন যদি হয় যে সে আমরা এখন বাড়ি যাবই। আমি যখন ওকে এগুলো বলছি, এটা শুধু সাধারণ না, যে কোনো বাচ্চা, মনে করেন আমি যখন বলছি, মনে করেন বাচ্চাটা সেরকম কোনো অ্যাটেনশন নাই, আমার দিকে তাকাচ্ছ না বা ওর মতো শব্দ করে যাচ্ছে, তারপরে আমি বলবো একদম একদম মানে আমি ধরে নিব যে ও শুনছে। বাচ্চা তোমার দিকে তাকাবে না, তারপরেও বলবে। টয়লেট ট্রেনিং এর সময় বলছি বাচ্চা তাকাচ্ছে না, আমরা কিন্তু আঙুল দিয়ে দেখাচ্ছি। রাত্রে বাচ্চা ঘুমোচ্ছে, তখন ওর কানের সামনে আঙুল নিয়ে গিয়ে বলছি চলো চলো, ঘুমোচ্ছে চোখ বন্ধ। এবার কি, চোখ বন্ধ করতে যখন আওয়াজটা পাচ্ছে, তখন হালকা করে চোখটা খুলেও দেখে নিচ্ছে আঙুল ইন্ডিকেশন। আমি কিন্তু অবজার্ভ করিনি, ও যে অবজার্ভ করছে না বাচ্চা, সেটা তুমি বলতে পারো না, সব কথা অবজার্ভ করছে। এটাই বলছিলাম যে অ্যাপারেন্টলি মনে হয় যে ও কোনো কথাই শুনছে না, আবার বা আমার তাকাচ্ছি না, মনোযোগ দিচ্ছে না। আমার বাচ্চা যেরকম একটা টাইপের সাউন্ড করে, সারহান যেরকম সাউন্ড করে, এইটাকে হামিং সাউন্ড বলে। হ্যাঁ, হামিং সাউন্ড বলে। আমরা তো এই জন্যই বাচ্চার সঙ্গে কমিউনিকেট করতে পারি না, আমি ভাবি আমার বাচ্চা খেয়াল করছে না। প্লেট নিচ্ছি বাবু, এই দেখ প্লেট নিচ্ছি, ও অন্যদিকে তাকিয়ে চিৎকার করছে, ওর মতো আঙুল ঘোরাচ্ছে। এই যে একটু আগে বিলকিস ম্যাম বলল, ওকে কিন্তু আমি এর ট্রিমার ইউজ করা শেখাইনি। আমরা বুঝতে পারছি না, ওকে তো আমি ট্রিমার ইউজ করা শেখাইনি, তাহলে কি ও কি করে শিখলো? ওর সামনে ইউজ করা হয়েছে, পজিটিভলি অবজার্ভ করে শিখেছে, রাইট রাইট, পজিটিভলি অবজার্ভ করে শিখেছে।
রাইট। ও যে অবজার্ভ করছে সেটা আমরা বুঝতে পারছি না। আমরা যদি না বুঝি সেটা আমাদের সমস্যা। ও কিন্তু ওর কাজটা ঠিক করেছে, সুতরাং আমাকে ভাবলে হবে না যে ও বুঝছে না, সব খেয়াল করছে। এবার যদি শুনছো, খুব বেশি শোনাতে হয় তখন গাল দুটোকে ধরে দেবো, দিয়ে মুখটা আমার চোখের সামনে করে বলবে এবার শোনো কথাটা, বলে নাড়ালাম, ফ্র্যাকশন অফ সেকেন্ডে তোমার বক্তব্যটা তুমি বলো। খুব বেশি অ্যাটেনশন না থাকলে এরম ভাবে সে ধরাও, কিন্তু প্রত্যেকটা কথা ওর সামনে বলো, ওর সঙ্গে গল্প করো, সব বুঝবে। পরের পয়েন্ট কে করছিলেন? নাম্বার 5, পানি নিয়ে খেলা, যেটা পানিতে সাঁতার কাটা, পানি ছিটাছিটি করে খেলা, বা পানি দিয়ে কি মুখ টুক ধোয়া বা এরকম কোনো কিছু। জল দিয়ে যাবতীয়। সুইমিংটা ভীষণ দরকার এডিএইচডি বাচ্চার ক্ষেত্রে, অটিজম বাচ্চার ক্ষেত্রে। যদি সেরকম ট্রেনার পাও যারা সুইমিং মানে করাবে, ভালো করাতে পারে, অন্ততপক্ষে সুইমিং এর জন্য দাও। সবাইকে বলছি, সবাইকে বলছি, সুইমিং এর জন্য বাচ্চাকে দাও। ফুল বডি এক্সারসাইজ কিন্তু সুইমিং এ হয়। এবার জল দিয়ে সমস্ত খেলা, বাচ্চারা খেলতে ভালোবাসে, জল দিয়ে খেলতে তো ভীষণ ভালোবাসে। আবার যাদের জল দিয়ে খেলার অবসেশন রয়েছে তাদের কিন্তু জল দিয়ে খেলাটা বন্ধ করতে হবে। বুঝতে পারলাম? অবসেশন জায়গাটা কিন্তু আমি বেশি করব না, ইন্টারেস্ট দেখাবো না, অবসেশনটাকে রিডিউস করব। কিন্তু বাকি যেগুলোতে অবসেশন নেই সেগুলোকে আমি বাচ্চাকে উৎসাহিত করব। পরের পয়েন্ট পড়ো। Number 6, plays hide and seek game, slash passing the parcel, slash musical chair, etc. মিউজিক্যাল চেয়ার, রুমাল চোর, তারপর তোমার হাইড অ্যান্ড সিক, লুকোচুরি খেলা, এই খেলাগুলো প্রত্যেকটা গ্রুপ অ্যাক্টিভিটি। এগুলো সব আউটডোর গেম, গ্রুপ অ্যাক্টিভিটি। বন্ধুদের নিয়ে যদি কখনো কোনো সুযোগ হয় তাহলে এই ধরনের খেলার মধ্যে, গ্রুপের মধ্যে ইনভলভ করা। বাচ্চা পিয়ার গ্রুপটা বুঝতে পারবে। পরের পয়েন্ট, যারা একটু গ্রামে মানে ইন্টেরিয়ারে থাকো তারা কিন্তু এই জায়গাটা খুব ভালো পাবে। যেমন ধরো মঞ্জুল ভাই, আমি জানি না তোমার ওখানে যত বাচ্চারা রয়েছে তাদের মধ্যে মানে তোমার বাচ্চাকে মিশিয়ে দাও, খেলতে দাও, তারা খেলুক। এইটা করা সম্ভব, কারণ আমরা যেহেতু হ্যাঁ খোলামেলা আছে, ফাঁকা হ্যাঁ, জায়গা আছে, এখানে করা যাবে। কিন্তু ওই জায়গাটা আবার একটু লক্ষ্য রেখো, যদি একটু লোয়ার বাচ্চা হয়, লোয়ার এবিলিটির বাচ্চা হয়, তাহলে কিন্তু হাই এবিলিটির বাচ্চারা ওদের দিয়ে অনেক ভুলভাল শেখায় বা বাজে কথা বলে, বাজে কথা কিছু শিখিয়ে দিল, এই ধরনের কিছু হতে পারে। এই জায়গাটা যাতে না হয় একটু অবজারভেশনে রাখো। আদারওয়াইজ কিন্তু তুমি এরকম গ্রুপের কোনো বাচ্চাদের সঙ্গে ছোঁয়াছুঁয়ি খেলা, দৌড়দৌড়ি খেলা, এই ধরনের খেলার মধ্যেও কি ইনভলভ করতে পারো। আর শেষ হলে খেলা, এবার সবাই বাড়ি যাচ্ছে, তুমিও বাড়ি আসো, এটা ওকে না, ওর নতুন এক্সপোজার হবে। পরের পয়েন্ট। Number 7, plays on a slide. বলো। এটা plays on a প্লেজ অন এ স্লাইড, ওই যে আপনার ইয়েতে পার্কটার গুলোতে যে স্লাইড থাকে না, স্লাইড করে যে স্লাইড গুলোতে করতে পারবে, মানে ও স্লাইড করতে পারে আর কি। স্লিপ, স্লিপ স্লিপে, চলে না, স্লিপ কারে, স্লিপ চলা। যে সিঁড়ি দিয়ে উঠে হ্যাঁ হ্যাঁ, সিঁড়ি দিয়ে উঠেছে স্লিপ করে। না, এটা হচ্ছে সিঁড়ি যে দিয়ে উঠে স্লিপে চড়তে পারে। বা অনেক বাচ্চারা করে স্লিপের, অটিস্টিক বাচ্চাই স্লিপটার
দিয়েই উঠবে আবার স্লিপটা দিয়েই নামবে। রাইট। না কিন্তু এটা এটা অনেক ওই সুস্থ শারীরিকভাবে বাচ্চাও দুষ্টামি করে সক্ষমতা তো লাগবে। এটা ফিজিক্যালি যারা ফিট তাদের জন্য, ধরেন আমার ছেলেটা পায়ে একটু সমস্যা, এটা আবার উঠা একটা মুশকিল, কারণ ও ওরা সিঁড়ি যদি দিয়ে আবার উঠবে, ওর যদি সিঁড়িতে অসুবিধা হয় সিঁড়িতে উঠবে না। খুব ছোট্ট সিঁড়ি ভাঙতে পারলে ছোট্ট সিঁড়ি ভাঙবে। না এমনি ধরেন যে যে উপরে 2 তলা 3 তলা এইগুলো উঠে, সেটা তো আর এই স্লিপ এই খেলা ঠিক হবে না। না 2 তলা 3 তলা সিঁড়ি বাইতে পারলে একটা স্লিপের ছোট্ট স্লিপ গুলোতে ও সিঁড়ি বেয়ে উঠতে পারবে, অসুবিধা হবে না। তারপরে তো নামার সময় পা সোজা করে বসেই নামতে পারবে, অসুবিধা হবে না ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, প্র্যাকটিস করা দেখতে হয়ে পারেন, যাবে। স্লাইডে নামার সময় তো দেখতে পারেন। পায়ের ব্যবহার হচ্ছে না, স্লাইডে নামার সময় তো আর এটা পায়ের ধরে ব্যবহার হচ্ছে না, তো না। নেমে পড়ছে। একটু প্র্যাকটিস করাইলে পরে ধরে আর কি। এনজয় করবে। পরের পয়েন্ট, Number 8. Swings on a swing. দোলনায় দোলা ভীষণ দরকার। তোমাদেরও যাদের ভার্টিগো প্রবলেম আছে তারা দোলনায় দোলো। ডিমিক এইটা অনেক জোরে জোরে দোলে দিদি। ও হুম দোলনাটা ধরে নিজে নিজেই মানে প্রেসার দিয়ে নিজেই একা একা অনেক জোরে জোরে দোলে। এটার সাথে কি ভেস্টিবুলারের প্রবলেম রিলেশন আছে? হ্যাঁ, ভেস্টিবুলার প্রবলেম গুলো রিডিউস হয় ভীষণ ভাবে। ইনার ইয়ারে 3টে হাড় আছে, ওই 3টে হাড়ের ভেতরে ছোট ছোট পার্টিকেল আছে। 3টে হাড় কেউ কারোর সঙ্গে টাচে নেই, কোনো শিরা ধমনী উপশিরা দিয়ে যুক্ত নয়, ওটা নিজের ব্যালেন্সে থাকে, ওই পার্টিকেল গুলোর ব্যালেন্সে থাকে। পার্টিকেল গুলো কোনো একটা কর্নারেই আমাদের দৈনন্দিন কাজকর্ম, ধরো গাড়িতে যাচ্ছি, বাসে যাচ্ছি, ট্রাভেল করছি, এই সব মিলিয়ে মিশিয়ে পার্টিকেল গুলো সরে যায়, তখনই ইমব্যালেন্স, বডির মধ্যে ইমব্যালেন্স তৈরি হয়, মাথা ঘোরানো, ভার্টিগো প্রবলেম আরম্ভ হয়। আমাদের সবারই কিন্তু এই ব্যালেন্সিং টেবিল, রকিং চেয়ার, সুইং এগুলো করা উচিত, সবারই ওরকম জোরে জোরে দোলা উচিত। তাহলে কি ওতে পার্টিকেল গুলো এরকম 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 করে ঝাঁকাতে ঝাঁকাতে আবার সেম জায়গায় মিডলে চলে আসে, কোনো এক কর্নারের দিকে চলে যায় না। কর্নার দিকে গেলেই যে কর্নারে পার্টিকেল বেশি হয়ে যায় সেই কর্নারে ওয়েট বেশি পড়ে, হাতটা সেই দিকে ঝুঁকে যায়, তার ফলে মাথা ঘোরাতে থাকে, বডির ইমব্যালেন্স তৈরি হয়, এইসব সমস্যা তৈরি হয়। মাথা ঘোরাতে থাকে মানে সাংঘাতিক, তুমি দেখবে এরকম বসে আছো যেন মনে হচ্ছে পৃথিবী ঘুরছে, মানে বনবন করে ফ্যান যেরকম ঘোরে ওরকম ঘুরছে, চোখের সামনে অন্ধকার হয়ে গেল, প্রচন্ড ভমিটিং হচ্ছে, জানবে ওই একটাই সমস্যা। ওই পার্টিকেল গুলো আবার যখন মিডলে চলে আসে তখন আবার ওই হাড়গুলো একদম ঠিকভাবে স্টেবল হয়ে থাকে, তখন গিয়ে বডি ব্যালেন্সটা ঠিক হয়। বলো, এগুলো আমাদের বাচ্চাদের ভীষণ ভীষণ হয়, ভীষণ হয়। আচ্ছা, এখানে দিদি একটা জিনিস দেখা যাচ্ছে যে এই যে আপনার যে ডোমেইন গুলা, ডোমেইন টু ডোমেইন আপনার এই ইয়েগুলা স্কেল গুলা কিন্তু ডিফারেন্ট হয়ে যাচ্ছে, তাই না? ডোমেইন টু স্কেল গুলো ডিফারেন্ট হবেই। 3 থেকে 6 বছর বয়সে যে ডেভেলপমেন্ট হবে, 6 থেকে 11 বছরে ডেভেলপমেন্ট বেশি হবে। না না, সেটা বলিনি আমি, 11 থেকে 14। আমি সেটা বলি নাই, সেটা তো এইজের একটা ব্যাপার। কিন্তু এখানে দেখেন এই যে আমরা এর আগে প্রথম পেজটাই ইয়েতে নিচে ওই রুব্রিক গুলো এরকম ছিল না, যে প্লাস মানে হচ্ছে সব পারে, সি মানে হচ্ছে ওকেশনাল। এখানে আবার দেখা যাচ্ছে, দেখেন গ্রেডস ফর রিক্রিয়েশন অ্যাক্টিভিটিস, মানে হ্যাঁ, এটা ডোমেইন চেঞ্জ হবে, ওই এগুলো চেঞ্জ হবে, স্কেলিং এর মার্কিং চেঞ্জ হবে হচ্ছে তোমার রিক্রিয়েশন এরিয়ায়।
আচ্ছা, এ বি সি ডি দেওয়া হবে। মানে এটি কিন্তু বোঝাটা খুবই জরুরি। রিক্রিয়েশন এরিয়ায় তুমি দেখো এ পাচ্ছে, মানে এটা আমি প্রথম দিন বলেছিলাম, এ মানে হচ্ছে টেক্স ইনিশিয়েটিভ এন্ড খেয়াল করনি মনে হয় পার্টিসিপেটস তোমরা। এফেক্টিভলি। বি মানে হচ্ছে পার্টিসিপেট এফেক্টিভলি ওয়েন কোনো একটা কাজ যদি নিজে থেকে এফেক্টিভলি পার্টিসিপেট করে তবেই এ পাবে। তার মানে দেখো এফেক্টিভলি পার্টিসিপেট করছে মানে উইথ ইন্টারেস্ট পার্টিসিপেট করছে। এবং দেখেন ডিফারেন্স আছে কিন্তু বিতে আবার বলছে বি কি পাচ্ছে বলো পরের পয়েন্ট, বলছে পার্টিসিপেটস এফেক্টিভলি ওয়েন ইনিশিয়েটেড। এখন মানে এ আর বি দুটোই কিন্তু এফেক্টিভলি পার্টিসিপেট করে, কিন্তু ডিফারেন্সটা হচ্ছে এতে বাচ্চাটা নিজে অ্যাক্টিভ আর বিতে সে প্যাসিভ। বিতে আমি যদি ইনিশিয়েটিভ নিই তবেই ও পার্টিসিপেট করবে, তার মানে ওর মধ্যে শাইনেস আছে। আমি বুঝতে পারছি বাচ্চাটার মধ্যে এই গেমের জন্য শাইনেস রয়েছে, তাহলে আমার ওই জায়গাটা ওভারকাম করতে আমি পার্কে নিয়ে গেলাম, ওখানে স্লাইড আছে, ওখানে সুইং আছে। আমার বাচ্চা গাড়ি থেকে নেমে বা যেখান থেকে পার্কে ওটা দেখি ছুটে চলে গেল, দৌড়ে চলে গিয়ে স্লাইড করা শুরু করে দিল, এটা হচ্ছে এ। আর বিটা হচ্ছে ও দেখে তাকিয়ে আছে, আমি তাকে কাইন্ড অফ প্রম্পট করছি বেশি, যাও স্লাইড করো বা সুইং করো বা নিয়ে যাচ্ছি আমি সাথে করে, এরপরে সে করছে, ভালো মতোই করছে, এটা হচ্ছে বি। এই তো ডিফারেন্সটা। যাও সিঁড়ি ওঠো তখনও উঠছে, যাও স্লাইড করো করছে, আবার ঠেলে বললাম যাও সিঁড়ি দিয়ে ওঠো। তার মানে কি, যখন বি স্টেজে আছে আমাকে রেগুলারলি ওকে এই পয়েন্টটা নিয়ে কাজ করতে হবে, তবে ও নিজে থেকে ইনিশিয়েটিভ নিয়ে কাজটা করবে। বুঝতে পারছো, আমার টার্গেট আমি বি পেয়েছি, টার্গেটটা কি এতে নিয়ে যাব, মানে রেগুলার ওকে স্লাইড চড়িয়ে চড়িয়ে ইন্টারেস্টটা ডেভেলপ করাতে হবে, আরো ইনিশিয়েটিভ জায়গাটা ডেভেলপ করাতে হবে, তখনই ও নিজে থেকে আবার কিছুদিন পরে চলে যাবে, যখন ও ইন্টারেস্টটা আরো ডেভেলপ করে যাবে। তারপরের পয়েন্ট বলো, সি নাম্বার 9। ও না, আচ্ছা, তাই পড়ো। আচ্ছা আমি পড়বো নাম্বার ওই ইয়েগুলা না, আপনার নিচেরটা পড়ো স্কেল এর পড়ো, অ্যাসেসমেন্ট হচ্ছে কিওয়ার্ড গুলো পড়ো। হ্যাঁ, সি হচ্ছে আপনার ইনভলভ সেলফ বাট নট অ্যাওয়্যার অফ রুলস অর ডাজ নট কোঅপারেট। মানে সে অংশগ্রহণ করে সেই কাজটাতে বা খেলাটাতে অংশগ্রহণ করে, কিন্তু খেলাটার নিয়ম কানুন সম্পর্কে সে অবগত না, বা সে সেই অর্থে কোঅপারেট বা সহযোগিতা করে না, কিন্তু সে পার্টিসিপেট করে, মানে খেলাটায় অংশগ্রহণ করে। এই যে তোমাকে একটু আগে বলছিলাম, ধরো স্লিপ চড়ছে, স্লিপের নিয়ম কি, সিঁড়ি দিয়ে উঠে স্কিট করে নামবে, তাই তো? আমার বাচ্চা স্কিটে ইনিশিয়েটিভ নিচ্ছে, কিন্তু সিঁড়ি দিয়ে উঠে স্কিট করে নামবে এটাও করবে না। ও কি করছে, স্কিট ধরে উঠছে, স্কিট ধরে নামছে, স্কিট করে নামছে, তাহলে এটা রুলস ফলো হলো না। কিন্তু ও ইন্টারেস্ট নিয়ে করছে, ঠিক মেথডটা উল্টো করছে। বুঝতে পারলাম দুটো তফাৎ? বুঝতে পেরেছি, হ্যাঁ। পরের পয়েন্ট, এরপরে হচ্ছে নাম্বার ডি, অবজার্ভস উইথ ইন্টারেস্ট, মানে সে পার্টিসিপেট করে না কিন্তু খুব আগ্রহ নিয়ে খেয়াল করে বা লক্ষ্য করে বা দেখে। বাচ্চাকে নিয়ে গেলাম, ও কিছুতেই স্লিপে চড়বে না, প্রথম স্টেজ হয় যখন কোনো এক্সপোজার আমরা দিচ্ছি, এরকম আউটডোর যে কোনো অ্যাক্টিভিটি, আউটডোর গেম বা ইনডোর গেমে, প্রথম ও দেখবে, অবজার্ভ করবে, তারপরে দেখতে দেখতে ওর যখন মনে হবে যে আমি একটা করব, এই একটু একটু করে ইন্টারেস্ট নেবে। এই যে দেখানোর অভ্যেস, বাচ্চারা স্লিপ চড়ছে, ও পার্কে নিয়ে গিয়ে ওই স্লিপের কাছে দাঁড়িয়ে রয়ে বাচ্চারা স্লিপ চড়ছে, ও দেখছে। আমাদের কিন্তু এই টাইমটাও ওকে দিতে হবে অবজার্ভ করার, তবে কিন্তু অবজারভেশনটাও তৈরি হবে। নাহলে নিয়ে গিয়ে ও তো স্লিপ চড়ছে না, চল চল টেনে হিঁচড়ে আগে গিয়ে সিঁড়ি দিয়ে তুললাম, তারপর কাঁদছে চিৎকার করছে, তারপর স্লিপ দিয়ে নামালাম, এই কাজগুলো আমি করব না। ও যতক্ষণ দেখছে ওকে আমি অবজার্ভ করব, ও যতক্ষণ দেখছে ও দেখবে, তারপর ওকে রিকোয়েস্ট করব চলো,
চলো আমিও যাচ্ছি, ও যদি তখনও নিজেকে গুটিয়ে রাখে, জোর করে প্রেশারাইজ করব না, ভয় পেয়ে যাবে, দ্বিতীয় দিন যেতে চাইবে না। আমি আবার দ্বিতীয় দিন নিয়ে যাব, দ্বিতীয় দিনের জন্য ওয়েট করব। যদি সেদিনও না হয় আমি আবার তৃতীয় দিন নিয়ে যাব, অবজার্ভ করুক, তৃতীয় দিনের জন্য ওয়েট করব। একদিন ও কিন্তু ইন্টারেস্টটা ডেভেলপ হবে। এইগুলো ডি থেকে আস্তে আস্তে যেদিন এ যাবে, সেদিনই আমার ওই এ, ওই গোলটা আমার অ্যাচিভ হয়ে গেল। তার মানে এক্সপোজারটা আমাকে রেগুলার দিয়ে যেতে হবে। আজকে স্লিপ চড়াবো গোল নিলাম, আর 1 মাস বাদে আবার স্লিপের কাছে নিয়ে গেলাম, তাহলে কিন্তু হবে না। আমি যে টার্গেট গুলো নিলাম, আমায় সেই টার্গেট গুলো রোজ করিয়ে করিয়ে তুলতে হবে। স্কুল যদি স্পেশাল এডুকেটর থাকে, তারা কিন্তু এই সিস্টেমেই তুলবে। তবে স্পেশাল এডুকেটর হলে টার্গেটের একটা নির্দিষ্ট এরিয়া থাকবে। 10 বছর সময় নেব না, 5 বছরও সময় নেব না, আমার 4 মাসের মধ্যে তুলতে হবে। অন্তত পক্ষে একটা কাজের 10খানা টাস্ক অ্যানালিসিস করলে তার 5টা স্টেপ আমাকে তুলতে হবে। আমার ওই টার্গেট ওরিয়েন্টেড কাজ না করলে আমি কোনোভাবেই বাচ্চাকে শিখিয়ে উঠতে পারবো না। এরপরে ইটা আছে, ই হচ্ছে নট ইন্টারেস্টেড, মানে ইনডিফারেন্ট, মানে ওর সামনে খেলা হচ্ছে বা স্লাইড হচ্ছে, ওই ব্যাপারে ওর কোনো মনোযোগ নাই বা কোনো খেলা প্রথম নট ইন্টারেস্টেড হবে। আবার ধরো এমন কিছু খেলা ও ভয় পাচ্ছে, সাঁতার, ও একদম ইন্টারেস্ট নিচ্ছে না, সেটা সেক্ষেত্রে ওকে দেওয়া যাবে না। ধরো পরপর দেখছি 1 মাসের ওপর হয়ে গেল ও একদম ইন্টারেস্ট নিচ্ছে না, 2 মাস হয়ে গেল একদম ইন্টারেস্ট নিচ্ছে না, বরঞ্চ ভয় পাচ্ছে, তখন আস্তে 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 ওই জায়গাটা থেকে আমরা ওকে সরিয়ে আনবো। সেটাও কিন্তু আমাদের অবজারভেশনের উপর। যদি দেখি ইন্টারেস্ট আগে থেকে একটু বেশি নিচ্ছে, তাহলে কিন্তু সরাবো না, তাহলে বুঝতে পারছি ওর ইন্টারেস্টিং এর জায়গা, তখন কিন্তু আবার আমার টাইম দিতে হবে। যদি দেখি একদম ইন্টারেস্টেড হচ্ছে না, কোনোভাবেই ওকে ইন্টারেস্টেড করা যাচ্ছে না, তখন আমি কিন্তু দেবো, চলে আসবো, সরে আসবো আস্তে আস্তে। হলো? হ্যাঁ। এরপরে হচ্ছে আপনার যেটা এনই, মানে হচ্ছে নট এক্সপোজার, মানে তাকে কোনো কিছু শেখানো হয়নি, বা আমি ওই স্লাইডের কাছে তাকে কখনো নিয়েই যাইনি, বা সে চেষ্টাই করা হয়নি, সে দেখেনি, এরকম একটা ব্যাপার না? এটা সাইকেলিং এর ক্ষেত্রে আমরা খুব দেখি এনি নট এক্সপোজার। ধারা ম্যাম পড়ো। জি। Number 9. Walks in the garden or open yard around. মানে কোনো বাগানে অথবা উঠোনের মধ্যে হাঁটা। মঞ্জুরুল ভাই এটা করে, রোজ হাঁটায়। এই যে কোনো একটা গোল নিতে পারো, সবগুলোই, একটা ভুল ভেবো না, এখানে সবগুলো আছে মানে সবগুলো নিয়েই কাজ করতে হবে তা নয়। তুমি 2টো বা একটা গোল নিলে সেটাকে কাজ করলে বেশ কিছুদিন করে, ওটা তোলার পরে আরো 2টো গোল নেবে। পরের পয়েন্ট বলো। Number 10. Enjoys going for a ride on cycle, scooter, bus or car. মানে সাইকেল, সাইকেলে গাড়িতে চড়তে ভালোবাসে, উঠতে ভালোবাসে আর কি। এবার এইটা গাড়ি করে নিয়ে ঘুরতে যাওয়া, এগুলো সব ইউজ করবে রিওয়ার্ড হিসেবে। তুমি 1 সপ্তাহ সানডে পর্যন্ত ভালো কাজ করো, তোমাকে বাইকে করে নিয়ে ঘুরবো। তুমি মঞ্জুরুল ভাইয়ের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, তুমি আগে পড়াশুনো করে নাও, তারপর তোমায় বাইকে চড়াবো, তার আগে না। আচ্ছা, মানে ওইটাকে একটা রিইনফোর্সমেন্ট হিসেবে ইউজ করবে, মানে রিওয়ার্ড হিসেবে ইউজ করবে। এবং যদি তুমি 5 মিনিটের জন্য ঘোরাও, সেদিন 10 মিনিট ঘোরাবে, ভালো কাজ করেছো। আর যেদিন বাজে কাজ করবে সেদিন কম ঘোরাবে, তুমি আজকে বাজে কাজ করেছো, তাই তাড়াতাড়ি বাড়ি চলো। এই যে জায়গাগুলো বোঝাতে হবে ধরে ধরে, এটা আমরাও পেয়েছি।
আমরাও ছোটবেলায় ভালো, আজকে সারাদিন ভালো করে পড়াশোনা করিসনি, তোকে খেতে দেওয়া হবে না। আমি তো ভীষণ ভাবে পেয়েছি, ওই ঢ্যাঁড়স আর উচ্ছে খাবো না, ঢ্যাঁড়স আর উচ্ছে না খেলে মাংসের বাটিটাও সরিয়ে নিত। মানে যেদিন মাংস হতো সেদিন হয় ঢ্যাঁড়স সেদ্ধ খেতে হতো, নয় উচ্ছে সেদ্ধ খেতে হতো, নয় নিম পাতা ভাজা খেতে হতো। চরম অত্যাচারের দিন ছিল সেদিন আমার। আচ্ছা, ওটা কি মানে রেগুলার একটা মানে এরকম পানিশমেন্ট রেসিপি থাকতো বাসায় এরকম? একদম একদম, মানে একদিন কি করেছি, ঢ্যাঁড়স মা দিয়ে গেছে, ঢ্যাঁড়স মা চোখ ঘোরাতে ঘোরাতেই ঢ্যাঁড়সটা খাওয়া হয়ে গেছে। মাকে বলেছি, মা ঢ্যাঁড়স খাওয়া হয়ে গেছে, মাংসের বাটি দাও। মা মুখ ঘুরিয়ে বললো, এত গুড গার্ল হলো কি করে, ঢ্যাঁড়স খাওয়া হয়ে গেছে, আলাম খেয়ে নিয়েছি, কি করব, তুমি মাংস খেতে দেবে না। আমাদের বাচ্চারা এই তর্কগুলো আর্গুগুলো করে না, ওদের এই আর্গুগুলো করাতে বাধ্য করতে হবে। এবার যথারীতি মাংসের বাটিটা দিতে গিয়ে মা হঠাৎ কি হলো, ভাতের থালাটা এরকম তুলে নিল, দিয়ে দেখলো থালার তলায় ঢেঁড়স সেদ্ধটাকে চেপে রেখেছি। এবার মার বক্তব্য, ওই মাটি থেকে মানে ওই টেবিল থেকে টেবিলে পড়া ঢেঁড়স থালা চাপা ওই নোংরাটা চেটে খেতে হবে, যদি খাও তবে মাংসের বাটি পাবে, না হলে পাবে না বলে মাংসের বাটিটা সরিয়ে নিয়ে চলে গেল। আমি চিৎকার কান্না কাটি, হাতের সামনে গ্লাস ছিল, গ্লাসটা ছুঁড়ে ফেলা, এটা আমাদের বাচ্চারাও কিন্তু করে, আমি এই জন্যই বলছি। কান্না কাটি, মাকে দেখলাম মাংসের বাটি দিল না তো দিল না, দিল না তো দিল না, এবং খেলাম না, না খেয়ে উঠে গেলাম, খিদে পেট চুচু করছে। মা খেতে বসলো, ওই মাংসের বাটিটা একা একা বসে বসে খেলো আমার চোখের সামনে। যখন আমার চোখের সামনে খেলো, একটা ফোঁটা দিল না, মানে সে চিৎকার কান্নাকাটি মারপিট, এবং লাস্ট পর্যন্ত মার একটা বক্তব্য ছিল, যদি ওকে আজকে কেউ মাংস খেতে দেয় তাহলে আমি বাড়ি থেকে বেরিয়ে যাব। মার কাছে কারো ক্ষমতা ছিল না যে এসে আমাকে সেই সহানুভূতিটুকু দেখায়। তারপরের সপ্তাহ থেকে ওই তো গেল সারাদিন, কথা বললাম না, মাও কথা বললো না, পরের সপ্তাহ থেকে আর ক্ষমতা হলো না আমার ঢেঁড়স সেদ্ধ থালার তলায় ফেলে দেওয়া। আপনার স্পেশাল এডুকেটর হওয়ার ব্যাকগ্রাউন্ডটা পাওয়া গেল আজকে। না, এরকম কিন্তু আমাদের সবার স্মৃতিতে কিছু না কিছু আছে। অবশ্যই অবশ্যই আছে, অবশ্যই অবশ্যই আছে। মানে এই গল্পটা যখন বলছিলাম, আমার স্যার আমাকে বলেছিল যে এইটা একদম খুব সত্যি কথা, আমার মানে স্যারের জীবনেও ঘটেছে। বলে আমি দুধ খেয়ে স্কুলে যাব না, আমার দুধ খেলে বমি আসে, আমার মা বলেছে দুধ খেয়েই স্কুলে যেতে হবে, যদি তুমি দুধটা না খাও পুরো দুধের গ্লাসটা তোমার মাথায় উল্টে দেবো। বলে যথারীতি মা তাই করলো, দুধের গ্লাসটা মাথায় উল্টে দিল। আমার ফেভারিট ক্লাসের দিন, সেদিন স্কুল যেতে পারলাম না, ড্রেস নষ্ট হয়ে গেল, চান করতে হলো দুবার, সেকেন্ড টাইম, চিৎকার চেঁচামেচি, এত অশান্তি হলো, মা কিন্তু একটা কথাও বললো না। মা নিজের মতো কাজ করে যাচ্ছে, আমি ঠিক ঘুরে ঘুরে মার সামনে দাপাদাপি করছি, লাফালাফি করছি, মা করেছে ইগনোর। পরের দিন থেকে যত অশান্তি হোক, দুধটা গিলে জল খেয়ে বাধ্য হয়ে বেরোতে হতো। আমাদের সবার স্মৃতিতে কিন্তু এই জিনিসগুলো রয়েছে, কিছু না কিছু আছেই কম বেশি। জি জি। দিদি, আপনার হ্যালো, হ্যাঁ আমি একটু আপনাদের বলুন বলুন। অনুমতি চাচ্ছি, আমি খুব দূরে কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা হবো, আমি কি একটু লিভ করতে চাচ্ছি, আমি একটু চলে যেতে চাচ্ছি, মানে আমি ভোর রাতে কিশোরগঞ্জ যাবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। পরের পয়েন্ট পড়ো। শেষ হয়ে গেছে দিদি। রিক্রিয়েশন শেষ, আউটডোর ইনডোর শেষ, আর তারপর কি আছে? এরপরে আছে আর কিছু নেই তো, রিক্রিয়েশনের পরে আর কিছু নেই। হ্যাঁ না, এবারে আবার প্রাইমারি 1 হবে। প্রাইমারি 1 পড়ো। প্রাইমারি 1 কার টাইম আছে? হ্যাঁ আছে আছে, দিদি টাইম আছে। প্রাইমারি 1 পড়ো।
হ্যাঁ অসুবিধা আছে? 10টা বেজে যাচ্ছে দিদি। 10টা বাজে? জি। আপনাদের 9:30, আপনাদের 9:30, আমাদের আমাদের 10। 9:30, হ্যাঁ। আমার ও, হ্যাঁ হ্যাঁ। অসুবিধা থাকলে রাখো, যদি কেউ করতে চাও বলো। আচ্ছা দিদি, আমার 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 ছেলে এটা তো আপনার প্রাইমারি 2 তে পড়ছে না, মানে ওর ইয়েটা, তা আমি কি ওর প্রাইমারি 2টা করব নাকি ওরটা সবগুলো করব ওর উপরে? একদম প্রাইমারি 2টা পড়ো। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা যে শুনতে চাও শোনো। না না না, আজকে না, আমি বললাম তাহলে প্রাইমারি 2 আজকে বাদ দিই, রাত 10টা বেজে যাচ্ছে না, সবার। আজকে তোমার যদি সময় থাকে তুমি পড়ো না প্রাইমারি 2। না না, আজকে থাক, বাদ দেন, আমরা পড়বো নেক্সট ক্লাসে পড়বো। না, আমি বলছি তোমার যদি সময় থাকে তুমি পড়ো না প্রাইমারি। না, অসুবিধা নাই, পড়ি কি, কারণ আজকে সময়ও নাই তো, যে আমার বোন আসছে আর কি ঢাকাতে, সময়ও নাই, ও থাকুক, একসাথে দুজন মিলে করে বুঝে নিলে ভালো হবে, আর ও একটু হেল্প করতে পারবো, তো সার্নের ডিটেইল গুলো জানি। যদি কারো আপত্তি না থাকে, কারণ রাতও হয়ে গেছে, আমরা বাদ দিতে পারি, আজকে শেষ করতে পারি। ঠিক আছে, তাহলে গুড নাইট। জি জি দিদি, ভালো থাকবেন। এবার বলো, প্রাইমারি 1 প্রি প্রাইমারি শেষ হয়েছে, প্রি প্রাইমারি তমন্না ম্যাম করবে। এবার যার যার অ্যাসেসমেন্ট কক্সবাজার আছে, কক্সবাজারে আছে তমন্না ম্যাম, তুমি শুনছো? শোনে আমাকে লিখেও দিয়েছে। কথা বলে না, বলবো আমি কথা বলছো, এই হতে পারছি না, কিন্তু শুনছি। বল এখনই তাই শেষ জন্য হয়ে যাবে। তোমার উদ্দেশ্যে তমন্না ম্যাম বলা, তুমি তোমার বাচ্চার অ্যাসেসমেন্টটা শুরু করে দাও, ঠিক আছে? এবার ধারা ম্যামের প্রাইমারি 1, তাই তো? জি জি দিদি। তুমি প্রাইমারি 1টা স্টার্ট করো। শাহিদ ভাই তোমার প্রাইমারি 2, আর সামনের দিন প্রাইমারি 1 আর প্রাইমারি 2 দুটো একসাথে নিয়ে বসবো ইনশাআল্লাহ। জি জি, সামনে বলতে আমরা আবার বসছি কবে? শনিবারে নাকি? শনিবার, হ্যাঁ, শনি সোম বুধ, তো শনিবারে বসছি আমরা, স্যাটারডেতে 2 দিন টাইম পাচ্ছি। প্রাইমারি 1 আর প্রাইমারি 2 নিয়ে বসবো। জি আচ্ছা, তোমাদের অ্যাসেসমেন্ট শুরু হয়ে যাবে। শেখরদা তুমি অ্যাসেস করতে শুরু করো ত্রয়নকে, ত্রয়নের তোমার প্রাইমারি 1 পেয়ে যাবে, এই প্রি প্রাইমারি পেয়ে যাবে। শেখরদা ত্রয়নের প্রি প্রাইমারি করবে তো? হ্যাঁ হ্যাঁ, তুমি ত্রয়নকে নিয়ে বসে পড়ো। ত্রয়ন তো আসবে সেই রবিবার। আচ্ছা মাঝে ওর সঙ্গে কথা বলে আমি বলে দেবো তোমায়, ওর মার সঙ্গে কথা বললে ওটাকে রেডি করে নেবে। গেল, ঠিক আছে, গুড নাইট তাহলে, ভালো থেকো সবাই। জি গুড নাইট। কালকে তো কোনো ইয়ে নাই দিদি আমাদের, তাহলে কালকে কোনো সেশনই হচ্ছে, কালকে আমাদের অফ ডে। কালকে বৃহস্পতিবার অফ ডে, শুক্রবারে আমার দেখা হচ্ছে, শুক্রবারেও ডক্টর অনির্বাণ রায়ের একটা সেশন আছে, সেটা হচ্ছে যে স্পেশাল চিলড্রেনদের অ্যাডোলেসেন্সে কি জাতীয় অসুবিধা হয় সেটার উপর, আমরা অ্যাডোলেসেন্সের উপরে ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার মঞ্জুরুল ভাই।